মেইন টার্গেট কি? ফ্যাট লস। কার্ডিও করার বেস্ট টাইম কোনটা? সেটা তাহলে অ্যানাবলিক স্টেরয়েডটা কি? প্রত্যেকটা জিনিস যদি আপনাকে ভালো ইফেক্ট দেয় ওটার খারাপ দিক। জিম এন্ড সো অন এর সবথেকে বড় ফার্স্ট যে চ্যালেঞ্জটা সেটা আসে হচ্ছে ডায়েট মেইনটেইন করা। 4টা মিলও ক্যারি করা লাগছে। কোন কারা পিসিটি করবে, কেন করবে, এটা বুঝবো কিভাবে, বুঝার উপায় কি? ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আজকের পডকাস্টে আমরা অনেক ইন্টারেস্টিং জিনিস কভার করব। ইটস বিকজ আজকের হোস্ট আমি জাফির রানা। সো এই পডকাস্টে কি কি থাকবে, আপনার কোন ধরনের কোচের কাছে যাওয়া উচিত, ইনফ্যাক্ট আমরা অ্যানাবলিক স্টেরয়েড নিয়ে কথা বলবো, কখন নিবে, কে নিবে, কতটুকু নিবে, কারা নিবে, নেওয়ার পর কি করবে, সেই সব কিছু থাকবে আজকের পডকাস্টের ডিসকাশনে। অ্যান্ড অবভিয়াসলি যেহেতু আমি আজকে হোস্ট এই পডকাস্টে, তাহলে কাকে নিয়ে আমরা করছি? আমাদের টিম ভাইপার এইচডি কোচ মিস্টার তাজদিদ হাসান। তার মানে কি আমি আজকে হোস্টে নাই? না, আজকে আপনার হোস্ট আমি ছিনিয়ে নিয়েছি। কাজটা ভালো করেন। সো লেটস গেট স্টার্টেড। কিন্তু আমি কিন্তু আপনাকে একটু হোস্টিং করব আজকে, মানে রোস্টিং করব, সরি রোস্টিং। ও আচ্ছা, হোস্টিং নয় রোস্টিং। রোস্টিং অবশ্যই অবশ্যই। বেসিক্যালি আমি যেটা করতে যাচ্ছি যে আমারও জানার ইচ্ছা, প্লাস ভিউয়ার্সদেরও জানা উচিত যে জাফির কিভাবে বডি বিল্ডিং এ আসলো। অবভিয়াসলি দেন আপনার এই যে যারা ইয়াং এজে যারা আছে নিউ, তারা বডি বিল্ডিং এ আসার পর কেমনে তাদের জার্নিটা তারা রান করতে পারে স্মুথলি, কি কি প্রবলেম তারা ফেস করছে। যেমন আপনি পড়াশোনা করতেছেন, এক্স্যাক্টলি পড়াশোনার পাশাপাশি বডি বিল্ডিং কেমনে করতেছেন, কারণ অনেকে বলে যে পড়াশোনা আর বডি বিল্ডিং একসাথে সম্ভব না। দুইটা তো দুই জায়গায়, দুইটার জায়গা ডিফারেন্ট, দুইটার জায়গা ডিফারেন্ট, দুইটার উদ্দেশ্য ডিফারেন্ট, এন্ড একটা করলে নাকি আরেকটা নষ্ট হয়ে যায়। এটাই আমি জানতে চাইতেছি আপনার থেকে, কেমনে নষ্ট হয় এটা একটু। সেই সবকিছু থাকবে আজকের ডিসকাশনে। রাইট, ওকে। সো আপনি ফার্স্টে হোস্টিং করবেন? আমি অবশ্যই আমি। ওকে, লেডিস ফার্স্ট। নো, জেন্টলম্যান ফার্স্ট। ওকে, জেন্টলম্যান ফার্স্ট। তো আচ্ছা, আপনার কাছে আমার ফার্স্ট কোশ্চেন যে আপনি এখন কোথায় পড়তেছেন, কিসে পড়তেছেন? বর্তমানে আমি একজন অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। আমি ফার্স্ট ইয়ার বর্ষের হিসাবে, আর যদি সেমেস্টার হিসাবে আমি থার্ড সেমেস্টারে এখন। ওকে ওকে, তো পড়াশোনার চাপ তো অনেক অনেক, প্রাইভেট ইউনিভার্সিটি আরো বেশি। আচ্ছা, তাহলে কি আমি শুনছি আপনি নাকি পড়া ফাঁকি দিয়ে জিম করেন? এরকম হলে প্রাইভেট ইউনিভার্সিটিতে সার্ভাইভ করা যেত না। কিন্তু আমি তো শুনছি ব্যাপারটা। না না, এটা সত্যি না। ভুল? হ্যাঁ ভুল। আমার ভুল ছিল তাহলে? অবশ্যই। ওকে, তাহলে কিভাবে করতেছেন একটু সবাইকে রহস্যটা বলে দেন। আচ্ছা, এই জিম এন্ড সো অন এর সবথেকে বড় ফার্স্ট যে চ্যালেঞ্জটা সেটা আসে হচ্ছে ডায়েট মেইনটেইন করা, কারণ এইটা করতে হয় সারা দিন ব্যাপী। জিম তো প্রতিদিন বা উইকে 5 দিন, আপনার 1 or 2 আওয়ার্স, তো এইটা কোনো বিগ ডিল না। বিগ ডিল হচ্ছে ডায়েটটা, কারণ ইউনিভার্সিটিতে দেখা যায় মোস্ট অফ দ্য ডে, থ্রু আউট দ্য ডে 5 to 6 আওয়ার্স তো থাকা লাগে, রাস্তার জ্যাম ট্যাম সবকিছু মিলে। সো ডায়েটটা হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জ। এই কাজের জন্য শুরুতে যে কাজ করা লাগে, সকালে উঠেই আগে মিল প্রেপের দায়িত্ব নেওয়া লাগে। আজকে কি কি ক্লাস আছে, কতক্ষণ থাকা লাগবে বাইরে, ওটার উপর বেস করে মিলগুলো আগে প্রেপ করা হয়, ওগুলো প্যাকেট করে দেন হচ্ছে একবার ইউনিভার্সিটি চলে যায়। সো কখনো কখনো 2টা, কখনো কখনো 3টা মিল ক্যারি করা লাগে। এমনও দিন গেছে অনেক সময় 4টা মিলও ক্যারি করা লাগছে। সো আমার ব্যাগে বই খাতার চেয়ে তখন মিলের পরিমাণ বেশি। কয়টা মিল খান সারাদিনে? সারাদিনে 5টা। 4টাই নিয়ে বেড়ে গেছেন? হ্যাঁ, পুরো মুক্তিযোদ্ধা। ওকে, তাহলে যারা স্টুডেন্টরা, ধরেন আমার কাছে তো অনেক ছেলেপেলেরা আসে যারা জিমে, আমি দেখি যে তাদের প্যারেন্টসরা এসে আমার কাছে কমপ্লেন করে যে আমার ছেলেটার তো জিমে দিলাম, কিন্তু ও তো দেখা যায় যে ঠিক মতো পড়াশোনা করতেছে না, খালি জিম করে। তো মানে তারা যে পড়াশোনা আর জিমটাকে যে মিক্স করে ফেলতেছে, এটা আসলে কারণটা কি? এইটার কারণটা হচ্ছে, দেখেন, এটা যদি কমন সেন্স দিয়ে ফার্স্টে চিন্তা করি, জিমে আমরা থাকি কতক্ষণ অ্যাকচুয়াল ওয়ার্কআউটের পারপাসে? 1 ঘন্টা ম্যাক্স 1 ঘন্টা। আমি ধরে নিলাম যাতায়াত এন্ড সো অন মিলে আরো 30 or 45 মিনিটস, অন এভারেজ আমি 2 ঘন্টাই ধরলাম। সারাদিনে তো আরো 22 ঘন্টা এক্সিস্ট করে। তো এই 22 ঘন্টা আসলে কিভাবে ইউটিলাইজ করবে? আর সপ্তাহে তো এমন না প্রতিদিন জিমে যাওয়া লাগতেছে, 5 দিন 6 দিনে তো যাই না, 5 দিন হচ্ছে আমার জন্য মোরাললেস এনাফ। আর জেনারেল হেলথের জন্য তো আরো কমও, 3 থেকে 4 দিনও হয়তো এনাফ ইন সাম কেসেস। তাহলে সময় নষ্ট যদি বলেন, চিন্তা করে দেখেন, 24 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টাও আপনার বেস্ট, সব থেকে বেশি যদি ওয়েস্টও হয়, বাকি 22 ঘন্টা কিন্তু আপনি পড়াশোনা এন্ড সো অন পারপাস জন্য রয়েছে। সো এইটা আসলে ওয়েস্ট যে হচ্ছে সেটা আসলে কতটুকু সত্যি? তারা হয়তো জিমে গিয়ে অন্য কাজ করে, জিমে গিয়ে হয়তো বেশি ফোন ইউজ করে, জিমেই 2-3 ঘন্টা চলে যায়। সো এটা একটা বড় রিজন হতে পারে। অন্য কাজটা একটু ক্লিয়ার করেন, অন্য কাজ আবার কি? অন্য কাজ হচ্ছে অনেকে ইন বিটুইন সেটস ফোন ইউজ করে অনেক বেশি, ভুলেই যায় তারা হয়তো আরেকটা সেট মারা লাগবে,
ফোনে এত বেশি কনসার্ন, সোশ্যাল মিডিয়া স্ক্রল অ্যান্ড সো অন, তখন হয়তো ওয়ার্কআউটের ডিউরেশনই অনেক বেড়ে যায়। দেখা যায় যে 1 সেট মারে 3 সেট ভিডিও করে, দেন ভিডিওটা কিভাবে আবার ওখানে বসে এডিট করে দেন পোস্ট করে। এক্স্যাক্টলি, ভিউ ম্যাটারস, ভিউ ইজ এভরিওয়্যার। ওকে, এইটা হচ্ছে টাইম ওয়েস্টিং এর জন্য তাদের একটা রিজন হতে পারে। আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে ওভার ট্রেন করে, অনেকে মনে করে আমি শর্ট টাইমের মধ্যে বেশি গেইন করতে চাই, তো জিমে বুদ্ধি বেশি পরিশ্রম করলে তাড়াতাড়ি আমার রেজাল্ট আসবে, সো দ্যাটস ওয়াই জিমে বেশি টাইম ওয়েস্ট করে, ওই কারণে হচ্ছে তাদের টাইমটা ওয়েস্ট হয়। এই দুইটা মোরাললেস কারণ হতে পারে। আচ্ছা, তাহলে তো জিম এবং আপনার স্টাডি দুইটাই ব্যালেন্স করা পসিবল, এটা রিয়েলিস্টিক। কারণ জিম তো কেউ সারাদিন করে না, জিম একটা সার্টেন টাইম করে, 45 মিনিটস টু 1 আওয়ার। ইভেন অনেকে বলে যে পড়াশোনার জন্য ডায়েট করতে পারতেছি না, বাট এটা কতটুকু সত্য যে পড়াশোনার জন্য ডায়েট করতে পারতেছি না? আচ্ছা, এইটা একটা বড় কোশ্চেন করছেন, এইটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট। ইটস বিকজ অনেক মানুষ মনে করে ডায়েট মানে কম খাওয়া, ফুড রেস্ট্রিকশন চলে আসবে, আমি ফাংশন করতে পারবো না, আমার যদি পেটে ক্ষুধা থাকে পড়াশোনা তো মাথায় ঢুকবে না। কম খাওয়ার থেকেও মনে করে যে ডায়েট করতে বলছেন মানে আপনি অন্য কোনো গ্রহ থেকে মেবি খাবারটা নিয়ে রান্না করতে হবে। বাট ডায়েট মানে তো আপনার খাদ্য তালিকা, সেটা আপনার ডেইলি লাইফে বাঁচার জন্য, সার্ভাইভ করার জন্য যে আপনার খাবারটা দরকার সেটা কিন্তু আপনার ডায়েট। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি কতটুকু স্মার্টলি এটাকে প্রিপেয়ার করবেন এবং কতটুকু স্মার্টলি এটাকে নিয়ে আপনি চলবেন। এমন না যে আপনার সারাদিন রাঁধতে হবে, সারাদিন করতে হবে, আপনি কিন্তু ইচ্ছা করলে উইকলি একদিন টাইম নিয়ে প্রেপ করে এটা ফ্রিজে রেখে আপনি খেতে পারেন। ডেফিনেটলি, ইনফ্যাক্ট আমিও তাই করি, কারণ এটা তো পসিবল না যে প্রতিদিন রান্না করে করা। তো প্রতিদিন রান্না করা চাইতেও সপ্তাহে একদিন রান্না করে পুরো সপ্তাহটা কভার করা, অথবা একদিন রান্না করে 3-4 দিন পর্যন্ত কভার করা, যেটা রিয়েলিস্টিক, যেটা আর কি করা আমি করে আসতেছি। সো খাবার দাবার নিয়ে যে টাইম কনজিউম হওয়ার কথাটা, সেটা সত্যি না, সেটা সম্ভব না যদি আপনি পারফেক্টলি ফলো করেন। তো আর আরেকটা যেটা মানুষজন মনে করে যে ডায়েট করতে গেলে বোধহয় খাওয়া কমে যাবে, এনার্জি এমনিতেই কমে যাবে, পড়াশোনা করতে পারবে না, এটাও সত্যি না। কারণ ডায়েট মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল কতটুকু খাবার দরকার, সো এক একজনের অনুযায়ী সেই খাবার তার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা যদি সে নেয়, কোনোদিনই তার এরকম উইক লাগার কথা না। রাইট। সো এটাই। তো আমি যতটুকু বুঝি যে এখন মানুষের তো এক্সকিউজ দেওয়ার একটা স্বভাব, মানুষ এক্সকিউজ দিতে চায়, এবং আমার কাছে মনে হয় যে অনেক ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা যেটা করে যে তারা জিমে গিয়ে আড্ডা দেয়। হ্যাঁ, আড্ডা দেয়, তারা সময় নষ্ট করে। বাট প্যারেন্টসটা কি মনে করে? ইনফ্যাক্ট এই প্যারেন্টসদের মনে করার আগে এটা বলা জরুরি, তারা গ্রুপ করে জিমে যায়, যে আমি অমুক এই দিস 3 ফ্রেন্ডস আর গ্রুপ, আমরা একসাথে জিমে যাব, এন্ড দে টেক ইট অ্যাজ এ প্ল্যান, যে আমরা এখন প্ল্যান করতেছি যাব, কিংবা ফ্রম জানুয়ারি 1 এই ফ্রম হচ্ছে একটা বন্ধের ভ্যাকেশন পাইছি, এবার আমরা সবাই মিলে জিমে যাব, এরকম গ্রুপিং করে। সবথেকে বড় প্রবলেম যেটা, আই অ্যাপ্রিশিয়েট দিস ইজ আ গুড ইনিশিয়েটিভ, প্রবলেম যেটা যখন 1-2 যাওয়া বন্ধ করে দেয়, পুরো গ্রুপটাই যাওয়া বন্ধ করে দেয়। এবং আরেকটা জিনিস আমি এখানে বলবো, গ্রুপে ধরেন যে 1 কিংবা 2 এক্সারসাইজের মেন্টালিটি নিয়ে যায়, বাকিরা কিন্তু যায় চিক্স। এক্স্যাক্টলি, এইখানে একটা মজার কথা আছে। আমি যখন জিমে যাওয়া শুরু করি, আমার সাথে 7 ফ্রেন্ড এট দ্য সেম টাইম জয়েন করেছে, আমার ব্যাচমেট, আমার স্কুলে পড়া সেম 7 মধ্যে আমি এখন একমাত্র আছি যে কনসিস্টেন্টলি যাচ্ছি, কারণ আই হ্যাভ ডিফারেন্ট গোলস। আমি হয়তো প্রফেশনালি কম্পিট করবো ইন ফিউচার, এইরকম ভাবে মেনটেন করবো। বাকিদেরও গোল ডিফারেন্ট ছিল, পারপাস ডিফারেন্ট ছিল। তার চেয়েও বড় কথা হচ্ছে আপনি গুছিয়ে চলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনার ইচ্ছা আছে গুছিয়ে চলেন। উইল পাওয়ার ইজ এভরিথিং, ইচ্ছা শক্তি তো থাকতেই হবে। রাইট। এরকম এক একজনের গোল এক এক রকম থাকে, কেউ চায় 3 মাসে একটু স্লিম হলে আমার জন্য এনাফ। সো আমি যদি ডিপেন্ডেন্ট হই যে ওই মানুষটা জিমে গেলে তাইলে আমি জিমে যাব, তাইলে আমি আমার গোলে কোনোদিন যাইতে পারতাম না, বা যাওয়া অন্য কারোর পক্ষেও পসিবল না। সো এইটা একটা বড় থিংস। সো আমার কাছে মনে হয় যে মানে আমাদের লাইফের, ধরেন আমার পড়াশোনা, আমার এক্সারসাইজ, আমার রান্না, এটা আমার নিজেরই ডেডিকেশন থাকা উচিত আমি মনে করি। যদি আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাই, তাহলে কিন্তু আমার কাজটা ওই ডিপেন্ডেন্ট হয়ে গেল। যার উপরে ডিপেন্ডেন্ট সে যদি না থাকে, তাহলে কিন্তু আমার কাজ আর হবে না, তাহলে আমি অসহায়, একদম অসহায়। হ্যাঁ, তো অসহায়ত্ব তো আসলে ঠিক না। আর জিমের সব থেকে বড় বেনিফিট যেটা, এই জিম এন্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু আমাদের ডিসিপ্লিন শেখায়। সেই আমাদের ডাম্বেল, বারবেল বা হচ্ছে সেট রেপস থেকে আমরা আসলে ডিসিপ্লিন ছোট ছোট করে শিখতে থাকি। তো যখন আমরা ডেইলি লাইফেও আসি, আমরা দেখি আমাদের প্রত্যেকটা কাজে ডিসিপ্লিনগুলো আসলে আমরা ধীরে ধীরে অ্যাপ্লাই করতে পারি। যেমন শুরুর দিকে এই খাবারের জন্য আমার যখন শুরুর দিকে খাবার দাবারগুলো প্রিপেয়ার করতে হতো, ওগুলো আমি নিজে নিজে করতাম, অ্যান্ড তখন আসলে আম্মুকে ওইভাবে বলতে ইচ্ছা করতো না, কারণ এই সব জিনিস আমি একটা নতুন লাইফস্টাইলের মধ্যে আসছি, এটার সাথে আমি নিজে খাপ খাওয়াতে চাই। সো পরে যখন আমি নিজে নিজে এই জিনিসগুলো অ্যাডজাস্ট করলাম, তখন আমার কাছে আর মনে হয় না যে এটা কোনো এক্সট্রা বার্ডেন বা কিছু, কারণ এটা তো আমি আমার খাবার প্রিপেয়ার করতেছি, এটা আমার জন্য দরকার। এবং সেম যখন আমি বডি বিল্ডিং করি, তখন কিন্তু আমারও সেম জিনিসটা, যে আমার বাসায় আমার আম্মুকে আমার বলতে লজ্জা লাগতো,
বাট একটা সময় গিয়ে আম্মু অনেক হেল্প করছে, কারণ আম্মুর হেল্প না থাকলে আমি হয়তো বা বডি বিল্ডিং এত দূর আসতে পারতাম না। তো একটা সময় আম্মু হেল্প অবশ্যই করছে, বাট একটা সময় গিয়ে আমিও বোঝার চেষ্টা করছি যে না, তাদের তো এইজ হচ্ছে, তাদের উপরে আর কত প্রেশার দিব। কারণ এই একটা ধরেন একটা মানুষের জন্য ডেইলি 4টা 5টা 6টা মিল বানানো ইটস কোয়াইট ডিফিকাল্ট এবং এটা একটা পেইন অনেক পেইন দেয়। সো এটা আমাদের উচিত হচ্ছে যে আমার খাবার, আমার কাজটা নিজে করার একটা অভ্যাস তৈরি করা। এটার সবথেকে বড় বেনিফিট যেটা পাইছি, রান্না শিখে গেছি, এর থেকে বড় কিছু আর হইতে পারে। সেটাই আসলে লাইফে সবকিছুরই প্র্যাকটিস থাকা দরকার। কখন লাইফ কোথায় নিয়ে যায় কেউ তো জানে না। হ্যাঁ, দেশের বাইরে যারা থাকে তারা তো নিজেরটা নিজেই করে খায়, অবশ্যই, আর তাদের কোনো অল্টারনেটিভ নাই। আর আরেকটা প্রশ্ন আপনার কাছে আমার, সেটা হচ্ছে যে ধরেন আপনি তো পড়াশোনা করার অবস্থায় একটা কম্পিটিশনও করেছেন, আপনার লাইফের ফার্স্ট কম্পিটিশন, মিস্টার কেরানীগঞ্জ। হ্যাঁ। তো এই যে কম্পিটিশনটা যখন করেছেন, তখন আপনার স্টাডি, কন্টেস্ট প্রেপ অ্যান্ড আপনার ডেইলি লাইফ কিভাবে মেনটেন করছেন? ওইটা বলতে গেলে এখন পর্যন্ত আমার লাইফে সব থেকে হেকটিক ছিল যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা, এবং আমি এটার জন্য মেন্টালি প্রিপেয়ার ছিলাম। 3 মাস 4 মাস আগে আমি নিজে এই আন্ডারস্ট্যান্ডিংটা আসছি যে যত আমি কন্টেস্টের দিকে যাব তত বডি ড্রাই হওয়া শুরু করবে, কন্ডিশন আসা শুরু করবে, তখন হয়তো আমার মেন্টালির উপরও প্রেশার পড়বে। সো মেন্টালিও আমি অনেক বেশি প্রেশার থাকবো। যত বডি ফ্যাট কমবে আপনার ব্রেইন তত ফাংশন করা আস্তে কমায় দিবে, লেথার্জিক ফিল করবেন, টায়ার্ড ফিল করবেন, উইক লাগবে। হ্যাঁ, সো এটার জন্য আমি আগে থেকে মেন্টালি প্রিপেয়ার ছিলাম। সো দ্যাটস ওয়াই আমার আগে থেকে যে কাজগুলো শেষের দিকে করা লাগবে সেগুলো আমি চেষ্টা করছি আগে সমাধান করার জন্য। যেমন ফর এক্সাম্পল আমার হচ্ছে কালার ম্যানেজ করা, কিংবা হচ্ছে এই যে ম্যান ফিজিকের যে শর্টস, সেই শর্টস ম্যানেজ করা, অ্যান্ড হচ্ছে শো এর দিন আমার সাথে কে যাবে, খাবার দাবার কি সমাচার, এগুলো হয়তো কয়েক সপ্তাহ আগে থেকে আমি রেডি করে রাখছি। আর যদি থ্রু আউট দ্য প্রেপ বলি, যেহেতু আমি ফোকাসড যে এতদিন আমি হয়তো বডি বিল্ডিং এর করার জন্য হচ্ছে বডি প্রিপেয়ার করতেছি, এখন হচ্ছে আমার কন্টেস্ট ফোকাস আরো বেশি লাগবে, খাবার দাবার নিয়ে আমি আরো বেশি স্ট্রিক্ট হয়ে গেছি। দেখা গেছে হয়তো অনেক সময় আমার কাছে অপশন আছে যে ইউনিভার্সিটি ক্যান্টিন অনসো ওয়ান ফ্রেন্ড সার্কেলের সাথে 1-2টা চিট মিল খাওয়ার, সেইটা আমি একদম টোটালি অ্যাভয়েড করে দিছি। অ্যান্ড অবভিয়াসলি এটা আগে থেকেই ছিল যে বাইরে গেলে 3-4 ঘন্টার জন্য গেলে আমি হচ্ছে মিল ক্যারি করতাম, সেটা এখানেও ছিল। সো আমার কাছে আসলে এই কন্টেস্টের জন্য স্পেশালি আসলে খুব বেশি যে প্যারা নিতে হয়েছে, খুব বেশি স্ট্রেস নিতে হয়েছে এরকমটা না। এই হ্যাবিটটা আমার কন্টেস্টের 3 মাসের আরো আগে থেকেই বিল্ড আপ হয়েছে আর কি। আপনার এই ডেডিকেশনটাই আমার কাছে খুব ভালো লাগছে যে আপনি অ্যাটলিস্ট সবকিছু ব্যালেন্স করছেন, এবং ব্যালেন্স করে আপনি আপনার স্টাডিও খারাপ করেন না, স্টাডিও ঠিক মতন করেছেন, কন্টেস্ট প্রেপও করেছেন, আবার আপনি আপনার রেগুলার এক্সারসাইজও মিস করেন নাই। তো আমি এই জিনিসটাই সবার কাছে আমার এই মেসেজটা দেওয়া যে এখনকার যারা ইয়াং ছেলেপেলেরা যারা আছে তারা যাতে এই এক্সকিউজটা না দেয় যে এক্সারসাইজের জন্য, জিম করার জন্য আমার বডি মানে আমার পড়াশোনা নষ্ট হয়েছে, কারণ এইটা টোটালি একটা লেম এক্সকিউজ আমি মনে করি। এখন অবশ্যই আপনি ভালো স্টুডেন্ট, আপনি ভালো রেজাল্ট করেন, তো আপনি যদি ভালো রেজাল্ট করতে পারেন তা আরেকজন যে আছে সেও তো ভালো মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, যদি সে ব্যাপারটা হচ্ছে যে এখানে আপনাকে সবকিছু রুটিন মাফিক প্ল্যান করতে হবে, প্ল্যান করে আগাইতে হবে। আপনি কালকে কি করবেন এটা যাতে আপনার কাছে প্ল্যান থাকে, 15 দিন পর কি করবেন সেটা যাতে আপনার কাছে একটা প্ল্যান থাকে। ধরেন আপনি যদি আজকে সকালে ঘুম থেকে উঠলেন লেজির মতন উঠে, দেন ডান বাম আগে পিছিয়ে তাকাইলেন, ফোন গুতাইলেন, দেন আগে বাড়লেন, আসলে এইভাবে কিন্তু লাইফটা চলে না, কারণ আপনি গুছাই করতেছেন না। কিন্তু যদি আপনাকে লাইফে সাকসেসফুল হইতে হয়, প্রতিটা কাজ গুছায় নিতে হয়, তাহলে কিন্তু আপনাকে প্ল্যান করে কাজ করতে হবে। এক্স্যাক্টলি। আর কন্টেস্টের আগে আমি একটা ভালো হ্যাবিট তৈরি করার চেষ্টা করেছিলাম যে ঘুম থেকে উঠার ফার্স্ট 1 আওয়ার আর ঘুমাতে যাওয়ার আগের লাস্ট 1 আওয়ার এই সময় আমি কোনো ডিভাইস ইউজ করতাম না, ডিজিটাল ডিভাইস, যাতে আর কি আমার স্লিপটা প্রপার হয়। মানে আপনি আনসোশ্যাল না, আনসোশ্যাল না, সারাদিন বাকি সময় যতটুকু ইউজ করার প্রয়োজন পড়তো, বাট ওই সময়টা যাতে আমার কোনো ডিস্ট্রাকশন না হয়। জাফির, এখনকার দিনে ছেলেপেলেরা আপনি আনসোশ্যাল বলবে, সোশ্যাল মিডিয়া ইউজ করতেন না। এই কারণে আমি প্রফেশনালি কম্পিট করি, বাকিরা সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি টাইম ওয়েস্ট করে। ওয়াও। এই আলোচনার একটা মোর ইম্পর্টেন্ট পার্ট আছে, সেটা হচ্ছে আমার জন্য যেটা ফিজিবল হয়েছে, পসিবল হয়েছে, যে পড়াশোনার পাশাপাশি কন্টেস্টটা করা। নট নেসেসারিলি সব ইয়াং জেনারেশন মানুষজন কন্টেস্ট করবে। আমরা কাদেরকে আসলে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছি, যারা জেনারেল হেলথটা আসলে মেনটেন করতে পারবে। ম্যাসিভ বেশিরভাগ মানুষই তো তাই পারপাস। সো এই আমি যদি কন্টেস্ট প্রেপ নিতে পারি পড়াশোনার পাশাপাশি, আপনারা জেনারেল হেলথ আরো বেশি করে পারবেন, কারণ এটা আরো বেশি ইজি আর আরো বেশি ফ্লেক্সিবল। রাইট। তো আরেকটা জিনিস এখানে আমি আরো কিছু জিনিস আমি ফেস করি, যেমন ধরেন দেখা যায় যে ধরেন কারো এক্সাম,
এক্সাম, আমি এখানে আবার কেউ আমাকে মনে করেন না যে আমি এরকম বলতেছি যে এক্সাম ফালায় আপনি জিম করেন। আমি জাস্ট একটা ফ্যাক্ট বলতেছি যে কিভাবে আপনারা এইটা একসাথে ফলো করতে পারেন। লাইক ধরেন যে একটা ছেলে, তার পরীক্ষা চলতেছে, এখন দেখা গেল সে 1 সপ্তাহ 2 সপ্তাহ জিমেই আসলো না। তারপর যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি জিমে আসো নাই কেন, কিংবা আপনি জিমে আসেন নাই কেন, সে আমাকে বললো যে আমার এক্সাম চলে, এই কারণে আমি আসতে পারিনি। তো আমার প্রশ্ন হচ্ছে যে কি যে একটা ছেলে কি সারাদিনই পড়ে? না, এটা তো পসিবল না যে সারাদিন থাকবে পড়াশোনার মধ্যে ইনভলভ। এখন মানুষজন যেটা এক্সকিউজ দেয় যে এক্সামের দিন বাসা থেকে বের হবো না, তো বাসা থেকে বের হবো না, বাসায় থাকবো, যা পড়াশোনা করার ওটুক করবো, বাট বাসায় থাকবো। আমার রেকমেন্ডেশন হলো যে এই সময় জিমে যাওয়া মানে কমপ্লিটলি ডেইলি লাইফ থেকে পুরোপুরি আইসোলেট হওয়া। সারা দিন সারা লাইফে আগে পরে যত টেনশন এন্ড স্ট্রেস আছে সেগুলো থেকে একটা ব্রেক। এই ব্রেকটা পুরোপুরি একটা মাইন্ড রিচার্জ করতে হেল্প করে। এই রিচার্জটা যেমন পরীক্ষা এন্ড সো অন এইসব জায়গায় মেন্টাল একটা বুস্ট আপ দেয়, তেমনি এইটা মাইন্ডের জন্য যে মানে আমরা চাই কি পরীক্ষা ভালো এন্ড আদার্স জায়গায় যাতে আমাদের ফোকাস ভালো থাকে, সেটাও আরো বেশি ম্যাক্সিমাইজ হয়। সো এরকমটা ভাবার কোনো কারণ নাই যে পরীক্ষার সময় একেবারে রেস্ট্রিক্ট করে দিব। আমার কাছে মনে হচ্ছে, আমার পার্সোনালি যেটা হয়, পরীক্ষার সময় যদি এগুলো রেস্ট্রিক্ট করে দেয় উল্টা আরো পারফরমেন্স ড্রপ করে। কারণ আমার কাছে মনে হয় আমার লাইফ ডেইলি লাইফের একটা পার্ট নাই। ওই যে আর্নল্ড শোয়ার্জনেগারের একটা কথা আছে না, যে ইটস লাইক মাই ব্রেকফাস্ট, আমি আজকে ব্রেকফাস্ট করতেছি, কালকে করব, মৃত্যুর আগ পর্যন্ত করবো, এরকম। যদি এটাকে রেস্ট্রিক্ট করি তাহলে মনে হয় জীবন থেকে একটা পার্ট হারিয়ে গেছে। তো এই হারানোটা আসলে সারাদিন আরো পীড়া দেয়, সেটা আর কি কষ্টদায়ক। এবং আমার কাছে মনে হয় যে আপনার যে আমরা কিন্তু সবাই মেন্টালি একটা ব্রেক নেই পড়াশোনা থেকে, আমাদের ডেইলি কাজ থেকে। তো আপনি যদি ওই ব্রেকটা যদি 1 ঘন্টা জিমে গিয়ে আসেন, আপনার ব্লাড ফ্লো বাড়তেছে বডিতে, আপনার ডোপামিন রিলিজ হচ্ছে, আপনি মেন্টালি বেটার ফিল করতেছেন, দেন গিয়ে আপনি যখন রেস্ট নিয়ে পড়াশোনা শুরু করবেন তখন কিন্তু আমার কাছে মনে হয় যে পড়াশোনার মনোযোগটা আরো বেটার হবে। অবভিয়াসলি মানুষের কাছে আজকাল মেন্টাল ব্রেক মানে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল, যদি এখানে আবার একটু যদি আপনি এক্সারসাইজ করে আসলে এনজয় করেন তো, আর যদি আপনি জিমে যান চিক্স তো আসলে আপনি ওই জিমে গিয়ে আসলে লাভ নেই, তার বাসায় থাকা ভালো। জিম যাওয়া আরো ডিস্ট্রাকশন, কারণ দেখা যাবে যে তার আচ্ছা থাক ওকে। তাহলে কি এখন আমি আমার হোস্টের দায়িত্ব নিব, নাকি আপনার আরো কিছু বাকি আছে? আপনি জাস্ট দুইটা লাইন আমাদের আপনার এইজের যারা আছে, কিংবা আপনার ছোট যারা আছে, যারা এক্সারসাইজের পাশাপাশি জিমও করতে চায়, একটা ভালো হেলদি ফিট লাইফ। সবার তো কম্পিটিশন করা জরুরি না, বাট সবার উচিত অ্যাটলিস্ট এক্সারসাইজ করা, ডেইলি এক্সারসাইজ করা, কিছু না করতে পারলেও জিমে গিয়ে এক্সারসাইজ না করতে পারলেও অ্যাটলিস্ট যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। তাদের জন্য আপনি জাস্ট 2টা লাইন বলবেন, যাতে মানুষ আপনার কথা ইন্সপায়ার হতে পারে। 2টা লাইন যদি বলতেই হয় তাহলে বলবো, এইটার সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে মানসিক যে কানেকশনটা, এটা এমনভাবে জড়িত, জীবনের ডিসিপ্লিন থেকে শুরু করে মাইন্ডসেট। আমি যদি অন্য যে কোনো কাজও করতে চাই, ডিসিশন নিতে চাই, হতে পারে আমার ক্যারিয়ার, হতে পারে আমার এডুকেশন, হতে পারে হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমার বিহেভিয়ার, সব কিছুতে আসলে এই জিম ডিরেক্টলি কানেক্টেড, ইনডিরেক্টলি না, ডিরেক্টলি কানেক্টেড। এবং এইটা অ্যাকচুয়ালি আমাকে শিখিয়েছে যে কিভাবে কন্টিনিউয়াসলি মোটিভেটেড হতে হয়। ফেইলিওর তো প্রত্যেকটা মানুষের জীবন অনেক আসে, এবং মোটিভেশন এইখান থেকে আসলে মানে এই মানুষটা অ্যাকচুয়ালি অনেক বেশি মেন্টালি স্ট্রং থাকে সব সময়। যে জিমে যায় বা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত, তার মানসিক অবস্থা অ্যাকচুয়ালি অনেক বেশি উন্নত হয়। এবং যার কারণে দেখবেন বডি বিল্ডারদের মধ্যে সুইসাইড রেট সবচেয়ে কম, বা সুইসাইড হয়ই না, কারণ এরা অনেক বেশি মেন্টালি স্ট্রং থাকে। সো আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকেন, আপনি 100% শিওর থাকতে পারেন আপনার কোনো মেন্টাল হেলথ প্রবলেম থাকবে না, যেটা এই সময়ের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এই প্রত্যেকটা ইয়াংস্টারের জন্য। আর আরেকটা জিনিস আমি বলবো যে অনেক বাইরে অনেক কিছু বডি বিল্ডার দেখা গেছে যে অনেকে সুইসাইড করে ফেলছে, করছে। এটার রিজন হচ্ছে কি, তারা ভুল লাইফ পার্টনার চুজ করছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, ওইটা একটা ডিফারেন্ট থিং। হ্যাঁ, না, যেহেতু আপনি বললেন তখন দেখবেন যে অনেকে কাউন্টারে আপনার জন্য চিক্স নিয়ে আসতে পারে। সো আমি যেটা বলবো যে আপনাদের এইজের যারা আছে তাদের জন্য আমার একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট ক্যারিয়ার সেট আপ না হওয়া পর্যন্ত এমন কারোর সাথে ইনভলভ হবেন না যে আপনার লাইফে আগে বাড়ার বাধা হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি, আপনার মেন্টালি আপনার পেইন হয়ে দাঁড়ায়। কারণ হয়তোবা প্রথম কয়েকদিন খুব ভালো লাগবে, তারপর আস্তে আস্তে আপনার লাইফ খারাপ হওয়া শুরু করবে।
এটার জন্য আমি মনে করি আইদার এমন কোনো মানুষের সঙ্গে থাকেন যে আপনার মেন্টাল হেলথের জন্য ভালো, আর নাহলে একা থাকেন তাহলে আপনি আপনার নিজের জন্য ভালো। আর জীবনের লক্ষ্য এত বড় হওয়া উচিত যে আমার আশেপাশের মানুষজন যত বিট্রেই করুক না কেন, যেরকমই হোক না কেন, আমার ফোকাস যাতে থাকে ওইটাই। অর্থাৎ ওই লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত বাকি সব ইজ জাস্ট আ ডিস্ট্রাকশন, আমার ওইখানে যেতেই হবে, এরকম মাইন্ডসেট থাকা উচিত। রাইট রাইট। কারণ জীবনটা অনেক ছোট, এক্স্যাক্টলি, অনেক কিছু করার আছে। রাইট। অনেক সময় অনেকে সময় পায় না, সময় মানে কি কাজ করবে চিন্তা করতে করতেই সময় শেষ হয়ে যায়, তারপরে কিছু করা থাকে না। সময় শেষ হওয়ার পরে আসলে কি যে হয় ওটা আমরা কেউ জানি না। তো টাইমটাকে আমরা কাজে লাগাই। নাও জাফির, এই যে এইবার এখন আমার রোল, এখন হচ্ছে আমি সবকিছু কন্ট্রোল করব, এখন হচ্ছে একদম চালকের আসনে আমি। ইয়েস। প্রথম প্রশ্ন, ফিটনেস জার্নি শুরু করব, কার কাছে যাব, কোন ধরনের কোচ চুজ করব? আমি হিউজ মানুষজনের কাছে আমাকে এসে বলেছে আমি এমন কোচ চুজ করব যার বডি আমার ভালো লাগে, কারণ তার বডি এরকম, মানে আমি তার মতো হতে চাই। সো সে যদি আমাকে ট্রেন করে আমি কোচের মতো দেখতে হব। তো আমি এমন কোনো কোচের কাছে যাব না যার নিজের বডি খারাপ বা নিজের বডির শেপ আমার পছন্দ না, তাহলে তার শেপটাও আমার মতো হয়ে যাবে। সো আমার সেই রকম কোচের সাথে ট্রেন করা উচিত যার বডি অ্যাকচুয়ালি আমার ভালো লাগে। এটা কতটুকু সত্যি? আমি মনে করি যে আমি এমন কোনো কোচের কাছে ট্রেন করব যার ব্রেনের শেপ ভালো। আচ্ছা, যার ব্রেনের শেপ ভালো, দ্যাট মিনস তার ব্রেনে কিছু আছে যেটা আপনাকে সে দিতে পারবে আপনার বডি বানানোর জন্য। দেখবেন যে অনেকের বডি ভালো বাট তার বডি কেমন হয়েছে সে কিন্তু বলতে পারে না। ট্রু। হ্যাঁ, সো আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে যে ট্রেনারের বডি থাকবে, বাট অনেক সময় দেখা যায় না যে দেখবেন ফুটবল কোচ, ক্রিকেট কোচ, অনেকেরই বডি তারা হয়তো বা এখন অত ভালো খেলতে পারে না, তারা একসময় ভালো খেলতো, তাদের নলেজ আছে, এখন তারা সেই নলেজটা শেয়ার করতেছে। সো আপনি কি দেখতেছেন, অনেক সময় অনেক ভালো প্রোডাক্ট চোখে দেখতে ভালো লাগে বাট ভিতরে সদরঘাট। তো এরকম যে আপনি কার বডি ভালো ওইটা না দেখে তার ব্যাকগ্রাউন্ড চেক করেন, তার ক্রেডিবিলিটি কত, তার এক্সপিরিয়েন্স কত, তার আন্ডারে কে কি রেজাল্ট করছে। হ্যাঁ, আবার ধরেন যে তার আন্ডারে থেকে কার কতটুকু প্রোগ্রেস আসছে, তার ট্রান্সফরমেশন রেট কিরকম, তার নলেজ কিরকম, তার মার্কেটে তার নাম কেমন, ভ্যালু কেমন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অনেকের নাম আছে, নাম ছড়ায় গেছে বাট সে কাজ ভালো করে না, এটা অনেক সময় হিডেন থাকে। আবার অনেক কাজ ভালো করতেছে বাট তাকে যারা চেনে আবার অনেক মানুষ চিনে না, এরকমও আছে। তো কোচ নির্ধারণ করার ক্ষেত্রে কোচের বডি কেমন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোচের নলেজ কেমন। এখানে আমি বললাম যে কোচের ব্রেনের শেপ কিরকম, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে ধরেন অনেক ছেলেপেলেরাই আছে যে আইসা বলে যে আমি আপনার মতন বডি বানাতে চাই না, আমি জাস্ট বডি বানাতে চাই। হ্যাঁ, তো ওদের জন্য আমার একটাই কথা যে আমার মতন হওয়ার দরকার নাই, তোমরা তোমাদের মতন হও, তোমাদের যে স্ট্রাকচার, তোমাদের যে জেনেটিক পটেনশিয়াল ওইভাবে তোমরা গ্রো করো। এটা তো চাইলেও সম্ভব না, আমি ওর মতো হতে চাই, এটা তো চাইলেও সম্ভব না, এরকম ব্যাপার না, যার যার মতনই শেষে হবে। হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন কি ছিল? আরেকটা প্রশ্ন যে কোচ আসলে কিভাবে চুজ করব, যে কোন কোচের কাছে অ্যাকচুয়ালি যাব, এটার তো উত্তর আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, যার এক্সপিরিয়েন্স আর হচ্ছে ক্রেডিবিলিটি বেশি। এটা তাহলে কোচের এই এক্সপিরিয়েন্সের ক্রেডিবিলিটি দেখে আমার কোচ চুজ করা উচিত, এটাই ছিল একটা প্রশ্ন আর কি। আমরা হচ্ছে এখন তাহলে ফার্দার কোশ্চেনের দিকে যাই। পরবর্তী কোশ্চেন যেটা, এইটা হচ্ছে সব থেকে হট টপিক বলতে পারেন, সেটা হচ্ছে অ্যানাবলিক স্টেরয়েড, দ্য নাইটমেয়ার। তাহলে অ্যানাবলিক স্টেরয়েডটা কি, কারা নিবে, কেন নিবে, একটা বেসিক উত্তর চাই। অ্যানাবলিক স্টেরয়েডের কাজ হচ্ছে মাসেল বিল্ড করা। কারা বেনিফিট পাবে? যারা অলরেডি ওয়েল বিল্ড, যার ফিজিক ম্যাচিওর, মাসেল ম্যাস আছে বডিতে অলরেডি, তারা নিলে বেনিফিট পাবে। এবং যারা অ্যাথলিট, বডি বিল্ডিং করে কিংবা অন্য কোনো খেলার সাথে জড়িত, তারা নিলে বেনিফিট পাবে। বাট নর্মাল মানুষ নিলে বেনিফিট পাবে না আমি তা বলবো না, বাট নর্মাল মানুষের নেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে। কারণ আপনার জন্য কিন্তু জিনিসটা শুধু নিলেই হলো না, এটার মেনটেনেন্স আছে। প্রত্যেকটা জিনিস যদি আপনাকে ভালো ইফেক্ট দেয়, ওটার খারাপ দিকও আছে। কারণ সবার বডির অর্গ্যান সেমভাবে কাজ করে না। দেখবেন অনেকের বডির সে ঠিক আছে, তার বডি, কিডনি, লিভার সব কিছু ভালো মতন কাজ করতেছে, কিন্তু যখন তাকে অ্যানাবলিকটা দেওয়া হইলো, ওই তার কিডনি লিভারে কিন্তু ওই স্টেরয়েড কাজ করার মতন ক্ষমতা থাকা লাগবে।
দ্যাট মিনস তার কিডনি লিভারে ওই পরিমাণ লোড নেওয়ার ক্যাপাসিটি থাকা লাগবে। দেখা যাচ্ছে যে তার কিডনি লিভার কিন্তু খারাপ না, কিন্তু যখন ওইটা গেল ওইটাকে তো মেটাবলাইজ করতে হবে। আমাদের বডি কিন্তু স্টেরয়েড বলেন, সাপ্লিমেন্ট বলেন, যেটা বলেন, প্রতিটা জিনিস কিন্তু মেটাবলাইজ করে। ইভেন আপনি যে মেডিসিন খান, নাপা, অ্যান্টিবায়োটিক, সবকিছুই মেটাবলাইজ। হ্যাঁ, তো এই মেটাবলাইজ করার যে ক্ষমতাটা এটা অনেকের কম, অনেকের বেশি থাকে। যার কম আছে তার ড্যামেজ হবে, যার বেশি আছে অনেকের কিছুই হয় না। আচ্ছা, হ্যাঁ, কেমনে বুঝবেন কারটা কম আর কারটা বেশি? বুঝার কিন্তু কোনো উপায় নেই, আছে? না না। সো দ্যাটস ওয়াই একটা উপায় আছে, সেটা হচ্ছে কোনো কিছু করার আগে ব্লাড ওয়ার্ক করা, দেখে নেওয়া যে আপনার কিছু করার আগে আপনার কোন অবস্থায় আপনি আছেন। ওকে। অনেক সময় দেখা যায় যে আমরা ব্লাড ওয়ার্ক না করে অনেক কিছু করে ফেলি, স্পেশালি ইফ ইউ ডু ইনজেক্টেবল। আচ্ছা, ইনজেকশনের যেই স্টেরয়েড গুলো। হ্যাঁ, সো যে কোনো, আমরা নাম না বলি কোনো কিছুর, আমরা জাস্ট এটুকু মেনশন করি যে ওরাল ভার্সন এবং ইনজেক্টেবল ভার্সন, দুইটা ভার্সন হয়। আচ্ছা, তার মানে স্টেরয়েডের দুইটা ভার্সন হয়, একটা মুখে মানে ট্যাবলেটের বা মেডিসিনের মতো নিতে পারি। আমরা যদি বাংলায় লেমেনের ভাষায় বলি তাহলে একটা ট্যাবলেট, একটা সুই। আচ্ছা আচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ইনজেক্টেবল, আপনি যে কোনো ইনজেক্টেবল নেওয়ার আগে অবশ্যই ব্লাড ওয়ার্ক করবেন। দেখবেন যে আপনার বডি, আপনার অর্গ্যান, লিভার ফাংশন, কিডনি ফাংশন, আপনার লিপিড প্রোফাইল, আপনার এলডিএল, এইচডিএল, দ্যাট মিনস আপনার কোলেস্ট্রল প্রোফাইল কোথায় আছে এখন। ব্লাড ওয়ার্ক মানে কি? ব্লাড টেস্ট? ব্লাড টেস্ট। আচ্ছা। তো ওইটার উপর বেসিস করে দেন আপনি কি নেবেন, কতটুকু নেবেন, নিতেও পারবেন কি না, আপনার বডি এটা ক্যাপাসিটি আছেও কি না, এগুলো ডিপেন্ড করে। অনেক সময় আবার একটা ব্যাপার হয়। কি হয়? ব্লাড ওয়ার্ক করলেন, দেখলেন সব কিছু ঠিকঠাক আছে, যেই আপনি জিনিস নিলেন, নেওয়ার পরে আপনার সাইড এফেক্ট শুরু হয়ে গেল। কারণ ওই যে বললাম, অনেকের অর্গ্যান তো ঠিক আছে, আপনার অর্গ্যান ভালো মতন ফাংশন করতেছে, বাট যখন এই জিনিসটা নিলেন, নেওয়ার পরে আপনার অর্গ্যানে এটা লোড নিতে পারতেছে না। আল্লাহ, তখন তাহলে কি ধরনের সমস্যা হতে পারে? কিডনি ড্যামেজ, লিভার ড্যামেজ, রেড ব্লাড সেল কাউন্ট বেড়ে যেতে পারে, ডাইহাইড্রোটেস্টোস্টেরন বেড়ে যেতে পারে, ডিএইচটি যেটাকে বলে, আপনার চুল বেড়ে যেতে পারে, স্কিন খারাপ হতে পারে। তো এই কারণে আমি বললাম যে স্টেরয়েড কিন্তু খালি নিলেই হলো না, আপনার বডিতে স্টেরয়েড নেওয়ার জেনেটিক পোটেনশিয়াল থাকা জরুরি। দ্যাট মিনস আপনার রিসিপ্টরের, আমাদের সবার বডিতে রিসিপ্টর আছে প্রতিটা জিনিসের। আপনি সাপ্লিমেন্ট নেন, রিসিপ্টর আছে। আপনি খাবার খান, রিসিভ করার রিসিপ্টর আছে। স্টেরয়েড নেন, রিসিভ করার রিসিপ্টর আছে। ইভেন যে ট্রেনিং করেন সেটা অ্যাডাপ্ট করার কিন্তু রিসিপ্টর আছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলা, এই রিসিপ্টরগুলার কতটুকু ক্যাপাসিটি আছে ওইটার হিসাব করে কিন্তু আপনার বডিতে এগুলো কাজ করবে। দেখবেন, সিম্পল একটা উদাহরণ দিই, একদম সিম্পল, প্রি ওয়ার্কআউট। অনেকে সিম্পল থেকে সিম্পল প্রি ওয়ার্কআউটের মধ্যে ক্যাফেইন থাকে, এটা খাওয়ার পর বলে রাত্রে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আর আমি দিব্যি প্রি ওয়ার্কআউট খাই, আমার এখন ঘুম পাড়ায় দেন, আমি ঘুমাই যাবো। পুরোপুরি ডিফারেন্ট রেসপন্স, ম্যান টু ম্যান ভ্যারি করতেছে। আমি যদি প্রি ওয়ার্কআউট খাই, ওয়ার্কআউট করতে আমি ওয়ার্কআউটও করতে পারবো, সমস্যা নেই। বাট আমি বলার উদ্দেশ্য হচ্ছে না যে খায়ের সাথে ঘুমায় যাবো, এটা বলার উদ্দেশ্য আমি এটা মিন করছি যে আমার কোনো সমস্যা হয় না। এই যে এক একজনের বডিতে এক এক রকম রেসপন্স করছে। আমি অনেক সময় দেখা যায় যে কাজে, ধরেন আমি অ্যাজ এ কোচ, আমার কাজ থাকে, আপনি ভালো মতন জানেন। তো যখন আপনাদের প্রেপ থাকে তখন আমি দেখেন তো আমি আপনাদের সাথে কি পরিমাণ অ্যাক্টিভ থাকি, অনেক অনেক থ্রু আউট দ্য ডে, সারা দিন। হ্যাঁ, তো আমার কিন্তু রাতের বেলা আপনাদের কিছু প্ল্যান প্রি রেডি করে রাখতে হয়, গুছিয়ে রাখতে হয়, যে কালকে সকালে জাফির কিংবা আলামিন ভাই কিংবা আলবি ভাই কিংবা আরো যারা আছে তারা যদি আপডেটটা দেয়, আমার তো ফাইলটা রেডি থাকতে হবে যাতে আমি ইমিডিয়েটলি তাদেরকে সেন্ড করতে পারি। একটা তো আমার আপনার বডির উপরে একটা কাজ করতে হয়। আমি অনেক সময় রাতে কাজ করি, কাজ করার সময় আমার একটা অভ্যাস, আমি কফি খাই। আচ্ছা, ধরেন 2টা বাজে 3টা বাজে আমি কফি খাই। কফিটা খাওয়ার পর পরে আমার কাজ শেষ হয়ে গেলে কিন্তু আমি কফি খাওয়ার পর পরে ঘুমাইতে পারি রিল্যাক্স। আচ্ছা, কিন্তু অনেকে বলে সে নাকি বিকাল 5টা পরে কফি খাইতে পারে না। হ্যাঁ, তো আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষের বডিতে সবকিছু একটা ক্যাপাসিটি আছে। আমার বডি হয়তো বা ক্যাফিন নিতে পারে লোড, আমার সমস্যা হয় না, কিন্তু অনেকের আবার হয়ে যায়। তো কেউ দেখা যায় যে হাফ স্কুপ প্রি ওয়ার্কআউট বিকালে খাইলে রাতে সারা রাত জাগনা থাকে। আবার দেখবেন অনেকে ক্যাফেইন আলা প্রি ওয়ার্কআউট খাওয়ার পর তার হার্ট রেট বেড়ে যায়, তখন সে অনেক খারাপ ফিল করে। আবার দেখবেন বেটা অ্যালানিন একটা সাপ্লিমেন্ট আছে, প্রত্যেকটা প্রি ওয়ার্কআউটে দেখবেন যে খাওয়ার পর চুলকায়, এই কানে মাথায়, আমি ওটা ফিল করেছি। এটা কিন্তু বেটা অ্যালানিনের জন্য চুলকায়। হ্যাঁ, আর একটা জিনিস আছে নিয়াসিন, বাট নিয়াসিন খুব বেশি মাত্রায় প্রি ওয়ার্কআউটে দেওয়া থাকে না। যেই চুলকানিটা আপনার হয় সেটা বেটা অ্যালানিনের জন্যই হয়। আচ্ছা, তো বেটা অ্যালানিন অনেকের বডিতে চুলকানি বেশি দেয়, অনেকের বডিতে কম দেয়, আবার অনেকের দেয়ই না। যেমন কোনো দিন বেটা অ্যালানিন আমার চুলকায় না, আবার কোনো দিন বেটা অ্যালানিন আমার চুলকায়। আচ্ছা, হ্যাঁ,
তো এইটা থেকে আমরা একটা জিনিস পুরো ক্লিয়ার হইলাম যে প্রতিটা জিনিসেরই সহ্য করার ক্ষমতা ডিফারেন্ট সবার বডিতে, এক একজন বডি এক এক রকম ভাবে সেটা রেসপন্স করবে। তো এটার জন্য যে ধরেন আমার যেটা কাজ করে সেটা আপনার করবে তা কিন্তু ঠিক না। দ্যাটস ওয়াই আমি সবাইকে একটা কথা বলি যে অলওয়েজ স্টার্ট করেন লো ডোজ থেকে, এবং অবভিয়াসলি প্রপার গাইডেন্সে, কারণ আমরা দেখলাম অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে, এটা না হলে ওটা হতে পারে, অনেকগুলো হতে পারে যদি প্রশ্ন আছে। এগুলা কিন্তু একটা সাধারণ মানুষের পক্ষে জাজ করা পসিবল না, যে আমার এটা ঠিক আছে ওইটাও ঠিক আছে, আমার এদিক থেকে ওই ব্লাড ওয়ার্ক থেকেও যে এতগুলো ইনফরমেশন পাচ্ছি সবগুলাকে অ্যাট দ্য সেম টাইম মনিটর করা, সেটা কিন্তু সাধারণ মানুষের পক্ষে পসিবল না। অনেক হাই লেভেলের অ্যাকচুয়ালি মনিটরিং দরকার, যে একদম প্রপারলি ফোকাস, যে সব কিছু ঠিকঠাক আছে, যেটা অ্যাকচুয়ালি এক্সপার্ট অ্যান্ড প্রফেশনাল ছাড়া কোনোদিনই পসিবল না। এবং আমি আরেকটা জিনিস বলবো এখানে, যে একজন এক্সপার্ট এই কারণে দরকার যে আপনি যেটা নিচ্ছেন সেটা নেওয়া অবস্থায় যদি আপনি কখনো খারাপ ফিল করেন, তাহলে সে আপনাকে সলিউশনটা কীভাবে দিবে সে যদি না জানে। এটা তো বিগ কোশ্চেন একটা। কেউ যদি এটা ধরেন আপনি কেউ যদি বলে যে আমি 2 বছর যাবত স্টেরয়েড ইউজ করি, আমার থেকে জ্ঞান নাও, আমি অনেক কিছু জানি, তাহলে আপনার কাছে কি মনে হবে? 2 বছর আপনি কয়টা সাইকেল করছেন? ট্রু। 2 বছর আপনি কয়টা সাইকেল করছেন, কয়টা কম্পাউন্ড ইউজ করছেন, কয়টা কম্পাউন্ড কতবার ইউজ করছেন? আপনি সার্টেন কম্পাউন্ড এই বছর ইউজ করছেন, আপনার বডি একভাবে রেসপন্স করবে। আপনি সেম ওই কম্পাউন্ডটা আবার ইউজ করেন, আপনার বডি সেম রেসপন্স করবে না। বাট আপনাকে তো ওইটারে সেম ভালোভাবে কাজে লাগাইতে হবে, ভালোভাবে ইউজ করাইতে হবে। কেমনে করবেন? সো ওই ধরনের কোচ, ওই ধরনের নলেজেবল লোক আপনার দরকার। এক্সপেরিয়েন্স ম্যাটার্স 100%। এখন একটা লোক 11 বছর 12 বছর 15 বছর যাবত কিছু ইউজ করে, তার এক্সপিরিয়েন্স, আবার এখানে ফ্যাক্ট আছে, অনেকে ইউজ করে খালি ইউজই করে গেছে, এরপরে যে ওখান থেকে কি পাইছে কোনো নোট নাই, তার কোনো আইডিয়া নেই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার যদিও, কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই লোকটাও কোচ হয়ে যায়। হ্যাঁ, আবার যারা ইউজ করে তারা সব কিছু নোট রাখে, আইডিয়া রাখে, দেন ফিউচারে তারা মানুষের হেল্প করতে পারে। হ্যাঁ, আমরা তো আর কি করে বলবো না যে আপনি এটা নেন, বাট আপনি যদি নেন ঠিক আছে, আপনি নেওয়ার জন্য অবশ্যই প্রপার নলেজ রেখে নেন, এবং আপনার এমন কোনো মানুষের আন্ডারে গিয়ে নেন যে এটা সম্বন্ধে জানে, প্রপার নলেজ আছে, আপনাকে প্রপারভাবে হেল্প করতে পারবে। ওই রকম লোকের কাছে যায় না যে আপনাকে বড় বড় হেভি ডোজ দিয়ে দিল, আপনি মনে করেন বাবার বাবা অনেক জানে, একসাথে 10টা কম্পাউন্ড দিয়ে দিছে। সো এই হচ্ছিল মানে এটা, এইভাবে করে আমাদের আগানো উচিত। তবে এই ব্যাপারে জনপ্রিয় একটা পডকাস্টে আমরা রিসেন্টলি দেখতে পেয়েছি যে স্টেরয়েড অ্যান্ড স্টেরয়েড কি অ্যাকচুয়ালি টেস্টোস্টেরন হরমোন, তাই কি? বেসিক্যালি সব স্টেরয়েডই মানে টেস্টোস্টেরন ডেরিভেটিভ, মানে বেশিরভাগ স্টেরয়েডই টেস্টোস্টেরন ডেরিভেটিভ, টেস্টোস্টেরন থেকে এগুলো বানানো হয়েছে। আচ্ছা, স্পেশালি কিছু কম্পাউন্ড আছে লং অ্যাক্টিং যেগুলো টেস্টোস্টেরন ডেরিভেটিভ, টেস্টোস্টেরন থেকে এগুলো আসে। সো আপনার কোশ্চেনটা কি ছিল? যে সব স্টেরয়েডই কি টেস্টোস্টেরন হরমোন? না, মানে সব স্টেরয়েড টেস্টোস্টেরন হরমোন না, সব স্টেরয়েডই টেস্টোস্টেরন থেকে ডেরিভেটিভ, মানে ওখান থেকে এটা আসে। আচ্ছা, মলিকিউলসটা ওইখান থেকে ডেরিভেটিভ। বুঝতে পেরেছি। তাহলে জনপ্রিয় একটা পডকাস্টে আমরা দেখতে পেয়েছি যে টেস্টোস্টেরন যদি একবার বডিতে আমরা ইনজেক্ট করে দেই, তাহলে ইনজেক্ট করার পরবর্তীতে যখন আমরা এটাকে বের করব, মানে পিসিটি করব, পিসিটি কি সেটা নিয়ে একটু পরে আলোচনা করছি, তারপরে নাকি আমাদের আর ন্যাচারালি যে স্বাভাবিকভাবে জেনেটিক্যালি এই টেস্টোস্টেরন গ্রো করে সেটা আর কোনোদিন গ্রো করবে না। মাসেল মাস বা জেনেটিক ন্যাচারাল যে পোটেনশিয়াল আছে সেগুলো পুরোপুরি হারিয়ে যাবে। সেটা কতটুকু সত্য, সেটা অ্যাকচুয়ালি কিভাবে ফাংশন করে তা জানতে চাই। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন কোনো সিনথেটিক টেস্টোস্টেরন ইনজেক্ট করবেন, টেম্পোরারি আপনার বডি টেস্টোস্টেরন প্রোডাকশন কমায় দিবে, কোনোদিনও শাটডাউন করবে না। এটা টোটালি রং। যদি শাটডাউন করতো তাহলে বডি বিল্ডারদের ডিউরিং সাইকেল তাদের ওয়াইফ প্রেগনেন্ট হইতে পারতো না। আচ্ছা, আমার অনেক অ্যাথলেট ডিউরিং সাইকেল তার ওয়াইফ প্রেগনেন্ট হয়েছে এবং তার বেবিরা এখন হাসতেছে খেলতেছে। ইনফ্যাক্ট জনপ্রিয় যে প্লেয়ারগুলোকে অলিম্পিয়া লেভেল থেকে শুরু করে যারা সব থেকে বেশি ইউজ করে অলিম্পিয়া প্লেয়ার, রাইট, ওদেরও তো আমরা দেখতেছি ফ্যামিলি আছে, সো অন, ওরা খুব হ্যাপিলি আর কি পারিবারিক লাইফ লিড করতেছে। ডেফিনেটলি। বাট ব্যাপারটা হচ্ছে যে মানে আপনার বডি হয়তোবা 15-20% প্রডিউস করে, কারণ মানে আমাদের বডি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা একেবারে শাটডাউন করবে না, ইম্পসিবল। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। ইয়েস। এবং যারা বলে যে একবারে শাটডাউন হয়ে যায়, তারা আসলে আমার মনে হয় না তাদের জ্ঞান আর তারা ওইভাবে প্রপার ইউজ করছে, নাহলে এই ধরনের আলতু ফালতু কথা বলার কোনো মানে হয় না। কারণ যদি বন্ধই করে দেয় একেবারে, তাইলে কিভাবে মানুষ তার ওয়াইফ প্রেগনেন্ট হচ্ছে? আবার অনেক জায়গায় বলে যে দেখা যেতেছে যে বলে টেস্টোস্টেরন নিলে নাকি স্পাম কাউন্ট একবারে ভ্যানিশ হয়ে যায়।
আচ্ছা, ওই আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন করে দিতে চাই, তারপর যাচ্ছি। সেটা হচ্ছে পিসিটিটা তাহলে কি? পিসিটি বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝাই? পিসিটি মানে হচ্ছে পোস্ট সাইকেল থেরাপি। ধরেন আপনি একটা সাইকেল করলেন, এই সাইকেলটা করার পর আপনার বডি তো ন্যাচারাল টেস্টোস্টেরন শাটডাউনের কাছাকাছি চলে যায়। দ্যাট মিনস আর ওই লেভেলে প্রডিউস করে না, 10-15% কাইন্ড অফ শাটডাউনের কাছাকাছি। আচ্ছা, মানে একবারে ফুললি শাটডাউন না হলেও দোকানের শাটারটা পুরো নামায় নেই, একটু খোলা রাখছে, আচ্ছা, যাতে বাতাস ঢুকে। ব্যাপার হচ্ছে এরকম, মানে পুরোটা খোলার থেকে একদম নিচের অংশটুকু খোলা রাখছে যাতে বাতাস ঢুকে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার এটা যখন শাটডাউনের কাছাকাছি চলে যায়, যখন আমরা এটাকে ছেড়ে দিই, অফ করে দিই, তখন তো আমাদের বডিকে আবার পুরোনো যে এখানে ছিল ওই জায়গায় নেওয়া দরকার। মানে অ্যাটলিস্ট আপনার বডিকে সিগন্যাল দেওয়া যে আপনার আবার টেস্টোস্টেরন প্রডিউস করেন আপনার পিটুইটারি গ্ল্যান্ডকে। তো তখন আমাদের বডিতে আরও একটা কম্পাউন্ড দেওয়া হয়, কম্পাউন্ডের কোনো নাম না বলি, আচ্ছা, হ্যাঁ, আর একটা কম্পাউন্ড দেওয়া হয় যেটা, আচ্ছা, যেটার নাম হচ্ছে এইচসিজি। হ্যাঁ, তো ওইটার কাজ হচ্ছে আপনার মানে আপনার টেস্টিকলকে সিগন্যাল দেওয়া টু প্রডিউস টেস্টোস্টেরন এগেইন। আচ্ছা, ন্যাচারালি আবার তুমি প্রডিউস করো, বাইরে থেকে আর ওই পরিমাণে পাচ্ছি না, তুমি ন্যাচারালি আবার প্রডিউস করো, ব্রেনকে সিগন্যাল দেওয়া। ওকে, হ্যাঁ, তো দেন সো অন বডি ওভাবে করে আস্তে আস্তে আগে বাড়ে। বাট যেটা হয় কি যে মানে অনেকের বডি, মানে কিছু মানুষ থেকে জেনেটিক্যালি স্ট্রং, তাদের বডি পিসিটি মানে করার পরে তাদের বডি খুব তাড়াতাড়ি রিকভার করে ফেলে। এখানে বয়স এবং জেনেটিক দুইটা জিনিস আছে। বয়স এবং জেনেটিক। অনেকের দেখা যায় যে জেনেটিক্যালি খুব একটা বেশি স্ট্রং টেস্টোস্টেরন প্রোডাকশন তাদের বডি করতো না, ন্যাচারালি করতো না, তার বডি ওভাবে রিকভার করবে না। আবার দেখা যায় যে অনেকের বয়স এমন একটা জায়গায় চলে গেছে, তার বডি আর ওই লেভেলে প্রডিউস করবে না। যেমন আমরা সবাই জানি 27-30-এর পর আপনার বডি আস্তে আস্তে ডিক্লাইন হওয়া শুরু করে টেস্টোস্টেরন। তো 30 বছর বয়সে একটা লোককে যদি আপনি পিসিটি করায় ফেলেন, তো তার বডি এত দ্রুত টেস্টোস্টেরন প্রডিউস করবে না ন্যাচারালি। ওকে, তাহলে সাইকেল করা বলতে আমরা যেটা বুঝি যে একটা নির্দিষ্ট সময় হতে পারে 1 মাস, 2 মাস, 3 মাসের জন্য আমরা স্টেরয়েড নিব, তারপর অফ করে দিব। এই যে টাইম ফ্রেমটা, এটাকেই তো আমরা সাইকেল বলছি। এখানে অন অফ করার এখানে অনেকগুলো ব্যাপার আছে। না, আমি বলছি যে শুধু সাইকেল বলতে কি বোঝায়? সাইকেল বলতে বোঝায় যে আপনি ধরেন 12 সপ্তাহ 8 সপ্তাহ একটা পিরিয়ড, এই চক্রটা, এইটুক টাইম ডিউরেশন পর্যন্ত আপনি জিনিসটা নেবেন। আচ্ছা, এই সাইকেলটা, তাহলে এই সাইকেল করার পর প্রশ্ন আসে পিসিটি করব কি করব না। হ্যাঁ, তাইলে এখন কারা পিসিটি করবে, কেন করবে, এটা বুঝবো কিভাবে, বুঝার উপায় কি? পিসিটির অনেকগুলা স্টেজ আছে। আচ্ছা, লাইক আপনার বয়স, আপনার লাইফস্টাইল, আপনি কতগুলা সাইকেল করেছেন, ওকে, দেন আপনার ব্লাড ওয়ার্ক, সবকিছুর উপরে হচ্ছে আপনার ব্লাড ওয়ার্ক, ব্লাড টেস্ট আর কি। ইয়েস, ব্লাড টেস্ট। আপনার যে সাইকেল শেষ করার পরে আপনার ব্লাড টেস্টই কথা বলবে যে আপনার কি করা উচিত আর কি করা উচিত না। ওকে, এখন দেখা যাচ্ছে যে কারো বয়স যদি 40+ হয়, সেই ক্ষেত্রে তার পিসিটি আসলে কতটুকু কাজ করবে আমার ধারণা নেই। পিসিটি তার অত বেশি কাজ করবে না, তার জন্য ডিফারেন্ট লেভেলের প্রোটোকল আছে। আচ্ছা, আবার কারো বয়স 23, 24, 25, তার জন্য পিসিটি প্রোটোকল হয়তো বা অ্যাপ্লাই করা যাবে, বাট ডিফারেন্টভাবে, তার লাইফের গোল বুঝে। আবার অনেকে দেখাইতেছে যে তার বেবি কনসেপ্ট করা দরকার, অনেকে আবার অন সাইকেলে কনসেপ্ট করতে পারে না, কারণ অনেক সময় কিছু মানুষের দেখা যায় যে স্পাম কাউন্ট জেনেটিক্যালি কম থাকে, তো তার দেখা যায় সাইকেল সময় অনেক সময় স্পাম কাউন্ট ঠিক মতন প্রোডাকশন করে না, তো তার পিসিটি করার প্রয়োজন পড়ে স্পাম কাউন্ট নর্মাল প্রোডাকশন করার জন্য, বাড়ানোর জন্য নর্মালি, তার জন্য ডিফারেন্ট প্রোটোকল। তো আমার কথা হচ্ছে প্রতিটা মানুষের গোল হিসাব করে তার ব্লাড ওয়ার্ক দেখে তার পিসিটি ডিজাইন করতে হবে। এর মানে ব্যাপারটা এরকম না যে একটা পিসিটি প্ল্যান আপনি দিয়ে দিলেন যে আপনি সাইকেল শেষ পিসিটি করেন। আচ্ছা, পিসিটি কিন্তু খালি করলেই হলো না, অনেক সময় অনেকের পিসিটির ব্যাপারটা ডিফারেন্ট ব্রো, ওকে, টোটালি ডিফারেন্ট। পিসিটি আপনার লাগবে কি লাগবে না, পুরো একটা আলাদা জগতের মতো জগৎ। এখন সবার পিসিটির প্রয়োজন পড়ে না, ওকে, বেসিক্যালি পিসিটির কাজ কি আপনি ন্যাচারাল প্রোডাকশন অন করা। তো দেখা যাচ্ছে যে আপনি আপনার বডি, মনে করেন আপনি 12 সপ্তাহ একটা সাইকেল করছেন, আপনি পিসিটি করছেন ধরেন 4 সপ্তাহ 5 সপ্তাহ কিংবা 40 দিন 50 দিন, আপনি মনে করেন 50 দিন পর কি আপনার বডি যে জায়গায় ছিল টেস্টোস্টেরনের জায়গায় চলে যাবে? কখনোই আপনার বডি এত তাড়াতাড়ি যাবে না। কিন্তু আপনি কিন্তু আবার 6-7 সপ্তাহ কিংবা 10 সপ্তাহ ব্রেক দেওয়ার পর আবার অন সাইকেলে চলে যাবেন। ওকে, হ্যাঁ, তাইলে ইন বিটুইন এই ঝামেলাটা করার আসলে মিনিং কি? হ্যাঁ, মিনিং আছে আপনার গোলের উপরে, আপনার বডির অবস্থার উপরে, এবং আপনার আসলে প্ল্যান কি, আপনি কি প্ল্যান করতেছেন, এখানে ডিসকাশন অনেক ব্যাপার আছে। ওকে, মানে প্রত্যেকটা মানুষের আসলে লাইফের পারপাস ডিফারেন্ট। পারপাস ডিফারেন্ট,
সবাই লাইফ ডিফারেন্ট, সবাই বডি রিকভারি ডিফারেন্ট। সো এইখানে মনে করেন যে একটা মানে অল ফিট একটা অ্যান্সার দেওয়া খুব টাফ, খুবই কঠিন, পুরো একদম সাবজেক্টিভ, মানুষ টু মানুষ ভ্যারি করবে আর কি। এবং পোস্ট সাইকেল থেরাপি, তার মানে হচ্ছে সাইকেলের পরে, দ্যাট মিনস পিসিটি করতেছেন মানে কিন্তু আপনার একটা লং টাইম ব্রেক দেওয়া লাগবে। পোস্ট সাইকেল থেরাপি নিছেন মানে কি, আপনি আর ওখানে এখন লং টাইমের জন্য যেতে চাচ্ছেন না ওই জোনে, আপনি এই জোনে থাকতে যাচ্ছেন, পিসিটির পরের জোনে, পিসিটির আগের জোনে যেতে চাচ্ছেন না। এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে। তো কোনো কম্পিটিটিভ বডি বিল্ডার যে কন্টিনিউ কম্পিটিশন করতেছে, তার আসলে সে কি পিসিটির পরের লাইফটাতে চলে যাবে খুব সহজে মনে হয় আপনার? না, সে তো তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি কনসার্ন, সে চায় ব্যাক টু ব্যাক কম্পিটিশন করে আর কি এই লাইনে রেলেভেন্ট থাকতে। তো সে আসলে কম্পিটিশন করায় অনেক বেশি ফোকাস, তার লাইফের পারপাস, তার লাইফের প্রায়োরিটি পুরোপুরি আলাদা, প্ল্যানিংও হবে ডিফারেন্ট। আবার অনেক সময় দেখা যেতেছে যে তার বডির ব্লাড টেস্ট দেখে তার রিকভারির উপর ডিপেন্ড করে তার পিসিটি করা, কিংবা আমি বললাম যে সব কিছুই আপনার ব্লাড টেস্ট করে ব্লাড ওয়ার্ক করে দেখতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যে ফেমাস পডকাস্টের কথাটা বললেন, সেখানে মেবি এরকম কথা বলা আছে যে আপনি পিসিটি করা 10-12 দিনের মধ্যে আপনি মাসেল ভয়ানকভাবে যা গেইন করছে সব হারায় যাবে। যেটা আমি হচ্ছে স্টেরয়েড নিয়ে যে গেইনটা করেছিলাম এক্সট্রা, সেইটা তো কমবেই, প্লাস ন্যাচারালি যেটা ছিল সেটাও কমে যাবে। ন্যাচারালি যেটা ছিল সেটা তো আপনার অলরেডি কমেই গেছে, আপনার তো অলরেডি বডিতে সিনথেটিক টেস্টোস্টেরন আছেই বেশি। ওই যে বললাম যে দোকানের শাটার তো নামায় দিচ্ছে, পুরোটা নামায় নিয়ে একটু খোলা রাখছে। আচ্ছা, হ্যাঁ, কিন্তু আপনি যদি 10-15 দিনের মধ্যে সব গেইন হারায় ফেলান, তার মানে আপনি কি গেইন করছেন? পানি ছাড়া। তোমার পুরোটাই ওয়াটার ওয়েট ছিল, পুরোটাই ওয়াটার ওয়েট ছিল। এবং এটা কি সম্ভব নাকি 10-15 দিনের মধ্যে সব গেইন হারায় ফেলাবে? যদি হারায় ফেলে তাহলে তার শরীরে প্রিভিয়াসলি কোনো মাসেল মেসি ছিল না, সে মনে করেন যে মানে ফাঁকা মাঠে স্টেরয়েড নিয়ে নিছে। আচ্ছা, তার কোনো বেইজই নেই। আর আমার মনে হয় যে লোকটা এটা বলছে তারও স্টেরয়েড সম্বন্ধে জ্ঞান আছে কিনা আমার সন্দেহ, আমার ডাউট আছে এই ব্যাপারে। আরো একটা জিনিস আবার সবাইকে মনে করে দেওয়ার দরকার, স্টেরয়েড কেবলমাত্র এক্সপেরিয়েন্সড ম্যাচিওর মাসেলের মধ্যেই ভালো ফাংশন করবে। দ্যাটস ওয়াই আমি বারবার বলি যে স্টেরয়েড শুধুমাত্র ভালো কাজ করে ম্যাচিওর মাসেলে। কারণ ম্যাচিওর মাসেল যদি না থাকে, ধরেন একটা ইয়াং নিউবি সে স্টেরয়েড নিল, হ্যাঁ স্টেরয়েড যে কোনো মানুষ নেওয়ার পর তার বডিতে একটা রেসপন্স করবেই মাস্ট। কারণ স্টেরয়েডের নামই অ্যানাবলিক স্টেরয়েড, এটা একটা অ্যানাবলিক নাম্বার আছে যেটা আপনার বডিতে একটা অ্যানাবলিক এফেক্ট দিবে। ওকে, অ্যানাবলিক মানে কিন্তু খালি স্টেরয়েড না, অ্যানাবলিক মানে আপনার বডির পজিটিভ ব্যালেন্স, পজিটিভিটি গেইনিং একটা জায়গা, ঠিক না? আপনি ডিকশনারিতে দেখেন তো অ্যানাবলিক আপনি যেহেতু নিছেন, আপনার বডিতে একটা অ্যানাবলিক এফেক্ট দিবেই। কিন্তু আপনার বডিতে যদি এনাফ মাসেল ম্যাস না থাকে, আপনি ওইটা ছাড়ার পরে আপনি গেইন লুজ করবেন, বাট 10-15 দিনে করবেন না, মাস 2-1 সময় লাগবে। কতটুকু গেইন আসলে লুজ করা হয়? যদি কারো মাসেল ম্যাচ ভালো থাকে, মাসেল ম্যাচুরিটি ভালো থাকে, সে আর কতটুকু গেইন লুজ করবে? 10% 15% জাস্ট ওয়াটার ওয়েট ড্রপ হবে। ও আচ্ছা, কারণ ব্যাপারটা দেখেন, আপনি স্টেরয়েড নিচ্ছেন, স্টেরয়েডের কাজ, সব স্টেরয়েডের কাজ কি? মাসেল বিল্ড করা। মাসেল বিল্ড কেমনে করে? আপনার বডিতে প্রোটিন সিনথেসিস বাড়ায় দেওয়া, দ্যাট মিনস প্রোটিন বডিতে কাজ করার ক্ষমতা বাড়ায় দেওয়া, ঠিক না? তো প্রোটিন কাজ করার ক্ষমতা কিন্তু বাড়াইতেছে, আর কিন্তু কিছু করতেছে না, বুঝেন? আর আপনার রিকভারিটা ভালো মতন করাচ্ছে। বাট রিকভারি করার জন্য কিন্তু আপনার প্রোটিন দেওয়া লাগবে। ওকে, আপনি নিলেন প্রোটিন সিনথেসিস বাড়াইলেন, কিন্তু প্রোটিন দিলেন না বডিতে। মানে ধরেন আপনি আমার বাসায় আসছেন, আমি গেটটা খুলে দাঁড়া রয়েছি, কিন্তু আপনি নিচেই দাঁড়া রয়েছেন, উপরে উঠলেন না, তাহলে আমার গেট খুলে লাভ কি? কোনো লাভ নেই, ঠিক না? ব্যাপারটা কিন্তু এরকম, আপনার আসতে হবে আমার বাসায়, তারপর না সে না আমি বসলে আপনি এখানে আমার সাথে কথা বলতে পারবেন, আমরা আমাদের কথাবার্তা বলতে পারবো। বাট আপনি আসলেনই না, কিন্তু আমি গেট খুলে দাঁড়ায় রইলাম, তো লাভ কি? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে প্রোটিন সিনথেসিস তো বাড়ায় দিছে, হ্যাঁ, আপনার বডিতে একটা অ্যানাবলিজম নিয়ে আসছে, বাট আপনি অ্যানাবলিজম নেওয়ার পরে ঢুকাইলেন কি, দিলেন কি? কিছু দেন নেই, তা আপনি তো গেইন লুজ করবেনই। ওকে, কিছু থাকবে না, স্বাভাবিক। হ্যাঁ, তো আমার মনে হয় যে কেউ এই ইনফরমেশনগুলো যারা দেয় ঠিক মতন ইউজ তো করে না, ঠিক মতন জানেন, তারপরে ইনফরমেশন দেয়। মানুষের শুধু তো ভয় দেখায় না, আমরা সবাই অ্যাওয়ারনেস আমরা দেই, জানা স্টেরয়েড ইউজ করেন না, না জানি ইউজ করা খারাপ, বাট এর মানে এই না ভাই আমি শুধু একটা মানুষের আজিরা বিষয়গুলো ভয় দেখাবো যে আপনি 10-15 দিনে সব। আর মিসকনসেপশন তৈরি হচ্ছে, মানুষজন না জেনে বুঝে একটা কাল্পনিক ভয়ের মধ্যে থাকছে। তার হোস্ট কি করতেছে ভাই? যে হোস্ট করতেছে সে তো মনে হয় জীবনে ডাম্বেলও চোখে দেখেনি, তাহলে রেলেভেন্সি বা চেক করার সুযোগটা কোথায়? হ্যাঁ, এবং আপনি যেই লোক জীবনে ইউজই করেনি, ডাম্বেল বারবারই ধরে নেই, তার সামনে বসে বসে আপনি স্টেরয়েড আলাপ করতেছেন, আর ওই লোকটাও আপনার দেখে বলছে ও মাই গড, হাস্যকর না ব্যাপারটা?
বিষয়টা এরকম যে আমি যদি কনফিডেন্টলি কোনো কথা বলি তার মানে এটা সত্যি না যে আমি সবসময় সত্যি কথা বলছি। তো এটা সত্যি কি মিথ্যা, চাপাবাজরা কিন্তু কনফিডেন্টলি ভালো চাপা মারতে পারে। ট্রু ঠিক না? এক্স্যাক্টলি। ওকে, তো আমাদের নেক্সট কোশ্চেনটা হবে এইরকম। এটা হচ্ছে কন্টেস্ট প্রেপ যারা করে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দুইটা ফেজের আমরা নাম জানি, একটা অফ সিজন একটা অন সিজন। দুইটা জিনিসে অ্যাকচুয়ালি আমাদের পারপাস কি, অফ সিজন কি ওইখানে কি করে, আর অন সিজন কি ওইখানে কি করে। অফ সিজনে খালি খায় আর ঘুমায় কারণ সিজন অফ না। আপনার মতন কোক খায়। আপনি কোক খান না? আমি কোক খাই না। কেন, কোক বর্জন করে দিয়েছেন? হ্যাঁ, ইসরায়েলি প্রোডাক্ট তাই বর্জন। আচ্ছা, অফ সিজন। অফ সিজন বলতে আমরা বুঝি যে মানে অফ মানে কিন্তু অফ না। অফ সিজন মানে হচ্ছে আপনি একটা গেইনিং সিজনে আছেন যেখানে আপনি কম্পিটিশনটাকে অফ রাখছেন টেম্পোরারি একটা পিরিয়ডে। বাট অফ সিজন মানে হচ্ছে আপনার প্রগ্রেসিভ সিজন, যেখানে আপনি আপনার বডি মাসেল প্রোগ্রেস করবেন। নেক্সট সিজনের জন্য যেসব জায়গায় আপনার উইক ছিল সেগুলোতে কাজ করবেন, মাসেল পুট অন করবেন, আপনার ফুডে প্রোগ্রেশন আনবেন, আপনার ট্রেনিংয়ে প্রোগ্রেশন আনবেন, বডির লুকসে প্রোগ্রেশন আনবেন। এটাকে বলা হয় অফ সিজন ফেজ বডি বিল্ডিং এর ভাষায়। সহজ ভাষায় উন্নয়ন, মানে আগে যা ছিল তার থেকে আরো উন্নতির দিকে যাব। আমি যদি এটাকে একটু সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ধরেন গ্রোথ ফেজ। গ্রোয়িং সিজনও বলা হয়। গ্রোয়িং সিজন, গ্রোথ ফেজ বলতে পারেন, প্রোগ্রেসিভ সিজন বলতে পারেন। আচ্ছা, হ্যাঁ। এটা কতদিন স্টে করতে পারে? এটার কোনো নির্দিষ্ট টাইম নেই, এটা আপনার গোলের উপরে ডিপেন্ড করে। আপনার বডি আপনি কি চাচ্ছেন, কতটুকু সাইজ পূরণ করতে চান, কোন বডি পার্ট ডেভেলপ করতে চান, ওই বডি পার্টের জন্য কতটুকু ক্যালোরিজ আপনার উইকলি সেট আপ করতে হবে, কিভাবে ট্রেনিং ইন্টেন্সিটি সেট করবেন, এগুলোর উপরে ডিপেন্ড করে আপনার অফ সিজন এবং আপনার নেক্সট কম্পিটিশন কবে করতে যাচ্ছেন এটার উপরও। হ্যাঁ, এটার উপরে। এটা হচ্ছে প্রথম জিনিস যে কবে নেক্সট কম্পিটিশন করবেন, ওইটার উপরে বেস করে আপনার অফ সিজন সেট আপ করতে হবে। তাহলে অন সিজনটা কি মিন করছে? অন সিজন তো আপনার কন্টেস্ট প্রেপ, যেটা আপনার 20 থেকে কারো 20 উইক সময় লাগে, কারো 16 উইকের মধ্যে হয়ে যায়, কারো 12 উইকে হয়ে যায়। বাট আমি মনে করি 20 to 16 উইকসের আন্ডারে প্রেপ করাটা বেটার। আচ্ছা, 20 to 16, হ্যাঁ। সো টাইম নিয়ে 20 to 16 উইক টাইম নিয়ে, সো দ্যাট আপনি এনাফ বডিকে ফিউল দিতে পারতেছেন, একটা হায়ার ক্যালোরি থেকে শুরু করতে পারতেছেন, সো দ্যাট আপনি অনেক ওয়েট পুশ করতে পারবেন, হেভি ওয়েট পুশ করতে পারতেছেন। হেভি ওয়েট দিয়ে পুশ করার কারণে আপনি মাসেল ম্যাস হোল্ড করতে পারতেছেন, আপনার মাসেলের ডেনসিটি হোল্ড করতে পারতেছেন। আর যদি শর্ট টাইমে করে ফেলেন, আপনার বডি ফ্যাট যদি বেশি থাকে, অনেক সময় অনেকে অফ সিজনে খেয়ে কিন্তু বেশি ফ্যাট গেইন করে ফেলে। কম বেশি সবাই ফ্যাট গেইন করে, বাট অনেকে আছে না যে ফ্যাট গেইনের রেটটা বেশি অনেকের বডিতে। তাদের জন্য যদি 20 উইক নিয়ে তারা প্রেপ করে, তাহলে তারা কিন্তু স্লোলি তাদের ফ্যাটটা ফেলাইতে পারে। তারা যদি আবার এটা 12 থেকে 16 উইকে করতে যায়, তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় মাসেল লস হয়ে যায়, অনেক বেশি তাড়াহুড়া করতে হয়, মাসেলের ফুলনেস হারায় যায়, ফ্ল্যাট হয়ে যায় বডি খুব দ্রুত। সো আমাদের চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, সেটা হচ্ছে এই অফ সিজন অন সিজনের তো আমরা দেখলাম যে এক একজনের জন্য এক এক রকম টাইম ফ্রেম দরকার। তাহলে কেউ যদি চায় সে তার অফ সিজনে লিন থাকবে, লিন মানে হচ্ছে একদম অ্যাবস মেইনটেইন করবে সারা বছর, তাহলে তার ব্যাপারে আপনার কি মত? সারা বছর অ্যাবস মেইনটেইন করা কতটুকু হেলদি, কতটুকু অ্যাকচুয়ালি আপনার গ্রোয়িং ফেজটা সেই ফেজের জন্য গুরুত্বপূর্ণ, সেই ব্যাপারে একটু বলে। আচ্ছা, সারা জীবন সারা বছর তুকু সারা বছর অ্যাবস মেইনটেইন করার যে ব্যাপারটা, এটা টোটালি ডিপেন্ড করে যে আপনার ইটিং হ্যাবিট কেমন, আপনি কতটুকু স্ট্রিক্টলি আপনার প্ল্যান ফলো করতেছেন। তারপরে আপনার আসে আপনার জেনেটিক্যালি আপনার মিড সেকশনটা কতটুকু ডিপার, কতটুকু থিকার। অনেকে দেখবেন যে অ্যাবডোমিনাল ওয়াল অনেকের সুন্দর চাকা 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 ডিপ, অ্যাবস মাসলটা আর কি। তো পেট যতই ফুলে যায় অ্যাবসটা দেখা যায়। এরকম অনেক বডি বিল্ডার আছে, আপনি বাইরে অনেক বডি বিল্ডার দেখবেন পেট ফুল কিন্তু অ্যাবস দেখা যায়। তাদের জেনেটিক্যালি অনেক ডিপ প্যাকস গুলো অনেক থিকার। যেমন আমাদের দেশে ধর রঞ্জিত সরকার, তার দেখবেন যে অফ সিজনে অ্যাবস পুরা দেখা যায় ক্লিয়ার। আবার দেখা যায় যে অনেক বডি বিল্ডার আছে তাদের অফ সিজনে অ্যাবস অত শার্প দেখা যায় না, কিন্তু প্রেপ টাইমে অনেক শার্প দেখা যায়। এটা হচ্ছে জেনেটিক্যালি অনেকের অ্যাবডোমিনাল ওয়ালটা এরকম ঠিক থাকে, তাদের অ্যাবস কখনো নষ্ট হয় না, মানে ওই লুকটা থেকে যায় বডি যতই ফুলে যায়। তো এটা টোটালি ডিপেন্ড করে আপনার মাসেলের শেপের উপরে, যে আপনি কতটুকু ওই মাসেলের শেপটা আসলে আপনার কেমন। আচ্ছা, আর আপনি যদি অ্যাবস সবসময় দেখতে চান, অবশ্যই আপনাকে লিন থাকতে হবে, ডায়েট ক্লিন রাখতে হবে, সো দ্যাট আপনার বডি ফ্যাট যত কম থাকবে আপনার মিড সেকশন তত বেশি ভিজিবল থাকবে। বডি ফ্যাটের উপর ডিপেন্ড করতেছে, তার মানে টু হোল ডায়েট এন্ড সো অন।
পাশাপাশি নিজে কতটুকু মেইনটেইন করতে পারছে। আমি মনে করি যে সারা বছর অ্যাবস নিয়ে চিন্তা না করে অনেক সময় দেখা যায় কি যে আপনি কিন্তু ব্যাপারটা এরকম না যার 6 প্যাক 12 মাস দেখা যাবে সে অনেক হেলদি, কারণ বেশি লো বডি ফ্যাট ক্যারি করে চলাটাও কিন্তু শরীরের জন্য হার্মফুল। আচ্ছা, হ্যাঁ। সো আপনি একটা এভারেজ ডিসেন্ট লুক নিয়ে থাকেন যেটাতে আপনাকে দেখতে ভালো লাগতেছে, ডোন্ট গ্রো ক্রেজি, কারণ সারা বছর অ্যাবস মানে রিপড 6 প্যাক দেখায়ও আসলে আপনি কি বেনিফিট পাবেন যদি আপনার লাইফে অন্য কোনো গোল থাকে, লাইক আপনি মডেল কিংবা আপনার অ্যাপস দেখায় আপনার কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে, সেটা ডিফারেন্ট জিনিস। বাট আমার মনে হয় যে হেলদি জোনে থাকাটাই বেটার। ওকে, আমরা একদম পডকাস্টের লাস্টের দিকে চলে আসছি। এখন আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি বলবো যেটা ফ্যাট লসের জন্য অনেক বেশি জনপ্রিয়, দ্য টার্ম কার্ডিও। তাহলে কার্ডিওটা কি? কার্ডিও সবাই বলে কার্ডিও করতেছি, ফ্যাট লস মানে কার্ডিও করতে হবে, কার্ডিওটা কি? বেসিক্যালি কার্ডিওটা হচ্ছে একটা সিস্টেম যেটা যখন আপনি ক্যালোরি ডেফিসিটে থাকবেন আপনার বডি কার্ডিও করার সময় বডি ফ্যাটকে ফিউল হিসেবে ইউজ করবে। আচ্ছা, যেটা আপনার বেসিক্যালি যেটা হয় যে কার্ডিও আপনার মেটাবলিক রেটটাকে বাড়ায় দেয়। ওকে, একে তো আপনি ক্যালোরি ডেফিসিটে আছেন, সেকেন্ড কার্ডিও আপনার মেটাবলিক রেটটা বাড়ায় দিচ্ছে, লো ইন্টেন্সিটি কার্ডিও। আমি কিন্তু হাই ইন্টেন্সিটি কার্ডিও কথা বলতেছি। তার মানে লো ইন্টেন্সিটিতে কি কি পড়ে? জাস্ট ওয়াক, ব্রিজ ওয়াক, নরমালি জাস্ট নরমাল হাঁটার গতি, যেটা তার থেকে একটু বেশি, নরমাল হাঁটার গতি একটু বেশি। হ্যাঁ। ট্রেডমিলে সেটা কত স্পিড হতে পারে? 4 4.5। 4 4.5। আচ্ছা, 4 4.5। এবং এইটার কাজ হচ্ছে যে ওইটা আপনার মেটাবলিজমটাকে কিক করে দেয়, সো দ্যাট আপনার বডি থ্রু আউট দ্য ডে স্লোলি আস্তে আস্তে যে বডি ফ্যাট আছে সেটাকে ফিউল হিসেবে ইউজ করে ফেলবে আপনার রেস্টিং টাইমে, স্লো মুভমেন্ট রেস্টিং টাইমগুলোতে। তো এটা হচ্ছে একটা ফ্যাক্ট। তো আমরা যদি কার্ডিও আমাকে কেউ জিজ্ঞেস করে, তো কার্ডিও আমার কাছে আমি সবসময় ফ্যাট লসের জন্য সবাইকে লো ইন্টেন্সিটি বলি, কারণ লো ইন্টেন্সিটিতে আমাদের বডি ফিউল ইউজ করে ফ্যাটকে, বডি ফ্যাটকে। আর যখনই আমরা দৌড়াই, রানিং করি, হাই ইন্টেন্সিটি কার্ডিও করি, তখন আমাদের বডির ফিউল সোর্স হয়ে যায় কার্বোহাইড্রেট, গ্লুকোজ। আমাদের মেইন টার্গেট কি? ফ্যাট লস, ফ্যাটকে ইউজ করা। সো আমি অলওয়েজ প্রিফার করি লো ইন্টেন্সিটিতে কার্ডিও। তাহলে কার্ডিও করার বেস্ট টাইম কোনটা? কার্ডিও করার কোনো বেস্ট টাইম আসলে নাই, বাট তার মানে যে কোনো সময় করা যায়, যে কোনো সময় আপনি কার্ডিও করতে পারবেন। বাট যেটা আমরা আমাদের ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমরা দেখেছি সেটা হচ্ছে যে আপনি যদি ফাস্টেড অবস্থায় খালি পেটে এমটি স্টমাক ফাস্টেড কার্ডিও করেন, যে সময় আপনার বডিতে কোনো ফিউল থাকে না রিজার্ভ, তখন আপনার বডি ফ্যাটে বেশি ইউজ করে ফিউল হিসেবে। এটা আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখা, কোনো বই পুস্তকের জ্ঞান না। ওকে, তার মানে আপনি এতদিন যাবত যে ক্লায়েন্টস এন্ড আদার্স ট্রেন করাচ্ছেন তাদের থেকে আপনি এই এক্সপিরিয়েন্সটা গেইন করেছেন। আমি ধরেন পোস্ট ওয়ার্কআউটে কেউকে কার্ডিও দিয়ে দেখেছি, আবার নেক্সট উইকে আমি মর্নিংয়ে ফাস্টেড অবস্থা দিয়ে দেখেছি, বাট ফাস্টেড অবস্থায় তার রেজাল্টটা ভালো আসে। ওকে, এবং একটা জিনিস হয় যে ফাস্টেড কার্ডিও করলে ক্ষুধা বাড়ে, যাদের অ্যাপাটাইটের প্রবলেম আছে, খাওয়া দাওয়া করতে পারে না, খাবারের রুচি, তারা যদি মর্নিংয়ে 20 থেকে 30 মিনিট 25 মিনিট ফাস্টেড কার্ডিও অ্যাড করে, তাহলে তাদের অ্যাপাটাইট আস্তে আস্তে বাড়া শুরু করে। ওকে, তো তাহলে যারা চায়, এতে কিন্তু আমরা বুঝতে পারি যে মর্নিং কার্ডিও অবশ্যই আপনার মেটাবলিজম বিল্ড আপ করতে হেল্প করে, যেটার কারণে আপনার বডি ফ্যাট কমলে কিন্তু আস্তে আস্তে আপনার ক্ষুধা বাড়বে, ঠিক না? ওকে, তো অলওয়েজ লো ইন্টেন্সিটি কার্ডিও। লাস্ট কোশ্চেন আজকের পডকাস্টে, সেটা হচ্ছে তাহলে প্রত্যেকটা মানুষ কতটুকু কার্ডিও করবে? এটার বেজলাইন কি? এটার বেজলাইন হচ্ছে আপনি সবসময় আপনার যে ফ্যাট লস প্রোগ্রামটা আপনি করবেন, অলওয়েজ শুরু করবেন একটা ছোট নাম্বার দিয়ে। দ্যাট মিনস আপনি একটা প্রোগ্রাম সেট করছেন, ধরেন ইউ আর ইটিং এক্স অ্যামাউন্ট অফ ক্যালোরিজ, আপনি ফ্যাট লস প্রোগ্রামে আছেন, আপনি 20 মিনিট দিয়ে কার্ডিও শুরু করেন। আচ্ছা, 20 মিনিটস 1 উইক করে দেখেন যে এই ডায়েটের সাথে 20 মিনিটস কার্ডিও অ্যাড করার পর আমার কি রেজাল্ট আসে, কতটুকু আমি ওয়েট লস করতে পারি। আচ্ছা, হ্যাঁ, তো ওইখান থেকে আপনি প্রথম উইকটা দেখার পর সেকেন্ড উইকে আপনি ফুড কমানো দরকার, আপনি কার্ডিও আরো 10 মিনিট বাম্প আপ করেন। ওকে, এইভাবে আপনি আস্তে আস্তে দেখেন যে কত মিনিট কার্ডিও আপনার সুইট স্পট, কত মিনিট কার্ডিওতে আপনার বডি বর্তমানে রেসপন্স করে যাচ্ছে ভালো মতন, ওইভাবে আপনার প্রোগ্রাম সেট করতে হবে। এটা কিন্তু কোনো ফিক্স নাই যে আপনি একটা নাম্বার আমি বলে দিলাম এবং আপনি ওটা করতে থাকলেন আর প্রোগ্রেস পাইতেই থাকলেন। আপনার দরকার বিষয়ে কার্ডিও বাড়াইতে হতে পারে, দরকারের টাইমে আপনার তার কার্ডিও কমাইতে হতে পারে। তো টোটালি ডিপেন্ড করে আপনার কারেন্ট কন্ডিশন ও সিচুয়েশনের উপর, এবং কার বডি কিরকম রেসপন্স করছে সেগুলোর উপর। রাইট। সো এই ছিল হচ্ছে সো অন আজকের অল অ্যাবাউট পডকাস্ট। আমরা ট্রাস্ট করি এই পডকাস্ট হচ্ছে আমরা সমসাময়িক অনেক হাইপ জিনিস নিয়ে কথা বলতে পারছি। আমরা এখানে অ্যানাবলিক স্টেরয়েডের অনেক বড় একটা আলোচনা করছি, পাশাপাশি আমরা দেখেছি আসলে কোচ চুজিং এর ক্ষেত্রে
কি কি জিনিস আপনার প্রায়োরিটাইজ করা উচিত এবং কি দেখে অ্যাকচুয়ালি আপনার কোচ চুজ করা উচিত। লাস্টে আমরা ফ্যাট লসের মোস্ট ইন্টারেস্টিং টপিক কার্ডিওর ব্যাপারে আলোচনা করেছি, অ্যান্ড যারা কন্টেস্ট করে তাদের জন্য অফ সিজন অন সিজন নিয়ে তো ডিটেলস ডিসকাশন ছিলই। সো হোপফুলি আপনারা এই পুরো পডকাস্টটা অনেক বেশি এনজয় করেছেন, এন্ড পরবর্তীতে দেখা হবে চ্যাম্পিয়ন মেকার পডকাস্টের আরো কোনো একটা এপিসোডে। জাফির, আমি একটা জিনিস বলতে চাই। হ্যাঁ অবশ্যই আমি বলতে চাই যে আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে তারা নেক্সটে কোন টপিকে আমাদের ডিসকাশন চায়। ডেফিনেটলি কারণ এই পডকাস্টগুলোর পারপাসই হচ্ছে মানুষজনকে নলেজ সার্ভ করা, এবং তারা গেস্ট হিসেবে কাকে চায় গেস্ট হিসেবে, কার কাছ থেকে ইনফরমেশন শুনতে অনেক বেশি ইন্টারেস্টেড, কোন ইনফরমেশনগুলো আপনার জন্য অনেক বেশি জরুরি, সেগুলো উইদাউট এনি হেজিটেশনে কমেন্ট, ডিএম অর হচ্ছে উইকলি যে আপনি স্টোরি পোস্ট করছেন সেগুলোর মাধ্যমে আসলে আপনাকে জানানো। সো আর কি টিম ভাইপার এইচডির সাথে কানেক্টেড থাকা, অ্যান্ড এই যে চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট সেটা প্রতিনিয়ত দেখা। রাইট। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। ইনশাল্লাহ আপনারা আমাদের পডকাস্টকে সাপোর্ট করছেন, সামনে আরও সাপোর্ট করবেন। তো জাফির, আমরা আমাদের পডকাস্ট আমরা সামনে আমাদের যারা পডকাস্ট পার্টনার আছে তারাও তো থাকবে আমাদের সাথে অবশ্যই। হ্যাঁ, সবাই তো আর 1-on-1 সবাই টাইমে মিলে না, যখন মিলবে আমরা সবাই আসবো, এবং আপনারা বলবেন যে আপনারা গেস্ট হিসেবে কাকে দেখতে চান, সেটা ফিটনেসের হোক কিংবা অন্য কোনো সেক্টরের হোক, আমরা ট্রাই করবো সর্বোচ্চটা চেষ্টা করব। হ্যাঁ, এবং তাদের বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরা, যে আপনারা যেটা জানতে চাচ্ছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং উইথ আস। এন্ড যারা শেষ পর্যন্ত এতটুকু দেখেছেন তাদের ধৈর্য এন্ড তাদের এই যে জানার যে ডেডিকেশনটা, সেটার প্রতি আমরা একটা বিগ স্যালুট জানাই। এন্ড হোপফুলি আপনারা অ্যাকচুয়ালি লেজিটিমেট কিছু ইনফরমেশন এই পডকাস্টের থ্রুতে জানতে পেরেছেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এন্ড পরবর্তী ফার্দার এপিসোডগুলোর জন্য থাকলো শুভকামনা। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।